ঝড়ের পরে ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, কালবৈশাখীর ঝড়ের থেকে বেশি জোর কি রাখে রসুল মিয়ার পেশি। তবে গল্পে নয়, এখন বাস্তবেও দেখা যাচ্ছে সবার থেকে ক্ষমতাশালী হলো শাসক নেতাদের পেশি। না হলে ফারাক্কায় যে ছবি আজও দেখা গেল, তাকে আর কিভাবেই বা ব্যাখ্যা করা যায়, সেই নিয়েই প্রথম প্রশ্ন। ভাঙচুরের পরেও অধরা, তারপরেও ফারাক্কার বিডিও অফিসে সেই বিধায়কেরই দাদাগিরি। বিডিও থেকে ডিএম কার্যত সবাইকে দিলেন নির্দেশ। মাথায় শীর্ষ নেতৃত্বের হাত আছে বলেই কি সরকারি অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন বিধায়ক? দ্বিতীয় প্রশ্ন। অফিস ভাঙচুরে তার বিরুদ্ধে এফআইআর করেননি বিডিও, শতপ্রণোদিত হয়ে এফআইআর করেনি পুলিশও। এবার হুমকিকাণ্ডে ডিএমকে কমিশনের নির্দেশের পরেও বিধায়কের বিরুদ্ধে দায়ের হলো না কোনো এফআইআর। শাসক হলে কি আইনের ঊর্ধ্বে ওঠা যায়? তৃতীয় প্রশ্ন। বিডিও অফিসে তাণ্ডবে জামিন পাওয়া অভিযুক্তদের মালা পরিয়ে বীরের সংবর্ধনা তৃণমূলে। বাংলায় তপন শুকুর থেকে গুজরাটে বিলকিস বানুর ধর্ষক। অপরাধী কিংবা অভিযুক্তদের জেল মুক্তির পর জামাই বরণের ট্র্যাডিশন কি আসলে অপরাধকেই মদত দেয়া নয়? চতুর্থ প্রশ্ন। এসআইআর শুনানিতে ডাকা হলো বিশেষভাবে সক্ষম যুবককে। লাইনে অসুস্থ হয়ে পড়লেন ভোটাররা, হাসপাতালে ভর্তি হতে হলো বিডিওকে। নথি নিয়েও নাজেহাল হাজার হাজার মানুষ। কমিশনের খামখেয়ালিপনায় কেন এইভাবে ভুগতে হবে সাধারণ মানুষকে? পঞ্চম প্রশ্ন। তৃণমূলকে হঠাতে কমিউনিস্ট হিন্দুদের আহ্বান মিঠুন চক্রবর্তী। ভালো কংগ্রেসীদের প্রধানমন্ত্রীর হাত ধরার ডাক দিলেন সুকান্ত মজুমদার। কৌশলে দল ভাঙানোর এই চেষ্টা কি সফল হবে ভোটের আগে? তবে শুরুতেই দেখাবো, একদিকে বিধায়কের দাপট, অন্যদিকে ভাঙচুরে অভিযুক্তদের বীরের সংবর্ধনা। ক্ষমতার আস্ফালনের বেআব্রু ছবি ফারাক্কায়, দেখুন। সেই ফারাক্কার বিডিও অফিস, সেই তৃণমূল বিধায়ক, সেই দাপট। 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। সপ্তাহ ঘুরে গেলেও সেই ঘটনায় তৃণমূল বিধায়ককে ছোঁয়নি পুলিশ। বৃহস্পতিবার সেই তাকেই সেই বিডিও অফিসে পুরনো দাপুটে মেজাজে দেখা গেল। আমি যেটা চাইছি, আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। বিডিও ডিএম এর সঙ্গে এমন ভাবে কথা বললেন যেন তিনি প্রশাসন চালান। আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম, আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। একেবারে যে বিডিও অফিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কার বিধায়ক আসছেন এখানে এবং এসে একেবারে লাইনে কি অবস্থা সেই বিষয়ে জানছেন। যদিও আপনার উপস্থিতিতে একেবারে গত 14 তারিখ এখানে তো একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা কথা বললেন, ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। সেদিন বিডিও অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে তৃণমূলের যে নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছিল, বুধবার জামিন পাওয়ার পর তাদের একেবারে মালা পরিয়ে কার্যত বীরের সংবর্ধনা জানানো হয়েছে। বিরোধীরা দোষ মনে করলেও এই ঘটনাকে ভালো চোখেই দেখছেন বিতর্কিত তৃণমূল বিধায়ক। মানুষের আন্দোলন করতে গেছে, তারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। বিডিও অফিসে ভাঙচুরের পরও মনিরুল থেমেছিলেন না। কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। এরপর নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছে। কিন্তু প্রশাসনের কি সাহস আছে মনিরুলকে ছোঁয়ার? ধন্যবাদ পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। আমাদের রাজ্যের ট্র্যাজেডিটা দেখুন। একদিকে এসআইআর প্রক্রিয়া ক্রমশ আরও জটিল হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, আর এই জটের কারণে প্রতিদিন হয়রানি বাড়ছে সাধারণ মানুষের। ঝাড়গ্রাম থেকে উত্তর 24 পরগনা রামডাঙ্গা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শটান হাসপাতালে পৌঁছে যাচ্ছেন ভোটার থেকে বিডিও। আবার বলতে হবে যে এসআইআর নিয়ে এই ক্ষোভ কিন্তু স্বাভাবিক, কিন্তু যেভাবে এই ক্ষোভকে কৌশলে হিংসাত্মক চেহারা দেয়া হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ থাকবে। এমনকি সরাসরি হিংসায় যারা উস্কানি দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তাদের বিরুদ্ধে ন্যূনতম পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, কমিশনের তাগাদা সত্ত্বেও প্রশাসন নিচ্ছে না। সরকারি অফিসে গুন্ডামি চালানো নেতারা আবার স্বমহিমায় দাপট দেখাচ্ছেন। এমনকি ভাঙচুর কাণ্ডে জেল থেকে বেরোনোর পর অভিযুক্তদের বীরের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আবার বলছি, এই সবকটা লক্ষণ অরাজকতার স্পষ্ট ইঙ্গিত।
বেলডাঙ্গাকে যদি জঙ্গলের রাজত্ব বলতে হয় তাহলে ফারাক্কাতে তো নৈরাজ্য বলতেই হবে। আজ আমার প্রথম বক্তা শিল্পী সমীর রাইচ। শুভ সন্ধ্যা সুমন। দেখো, সত্যি এটা ঘটনা যে ইলেকশন কমিশনের বহু ডিসিশন, যেটা সাধারণ মানুষের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। আমরা এরকম একই রকম জিনিস দেখেছিলাম যখন নোটবন্দি হয়েছিল, কিভাবে সাধারণ মানুষ ভুগেছিলেন, এটা মানতে কোনো দ্বিধা নেই। প্রথমে জানতাম যে অ্যাডমিট কার্ড অ্যালাউড হবে, পরে জানলাম অ্যাডমিট কার্ড অ্যালাউড না, আবার পরে জানলাম সুপ্রিম কোর্ট বলার পরে অ্যাডমিট কার্ড অ্যালাউড। এরকম প্রচুর জায়গা রয়েছে যেটা ইলেকশন কমিশনের, আমি বলবো, এক ধরনের খামখেয়ালি, অথবা আমি কি এটা তো মানতে পারবো না যে ওনারা কেউ পড়াশুনো জানেন না, প্রত্যেকে জানেন, প্রত্যেকে পণ্ডিত ব্যক্তি যে যার ক্ষেত্রে, কিন্তু তাদের এই খামখেয়ালিপনার জন্যে অসংখ্য মানুষের, প্রতিটি মানুষ বলবো না, অসংখ্য মানুষের কিন্তু প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। যখন দেখি যে একজন বয়স্ক মানুষ তিনি নল নিয়ে হিয়ারিংয়ে যাচ্ছেন, খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যখন দেখি একজন লাইনে দাঁড়িয়ে হসপিটালে চলে যাচ্ছেন, সত্যি খারাপ লাগে। ঠিক পাশাপাশি, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, যেভাবে নৈরাজ্য হচ্ছে এই এসআইআর নিয়ে, সেটা কিন্তু আমাদের সবার প্রচণ্ডভাবেই ভাববার বিষয়, ইলেকশন কমিশনের অতি অবশ্যই। তবে ইলেকশন কমিশনকে আমার প্রথম থেকেই মনে হয়েছে ওনারা যেমন স্ট্রং, তেমনই কিছু কিছু জায়গায় ঠুটো জগন্নাথ, আমার বলতে কোনো অসুবিধে নেই। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এইভাবে হঠকারিতা হচ্ছে, বিডিও অফিসে ফারাক্কা এইভাবে ভাঙচুর হলো, সেখানে এটা যদি সাধারণ মানুষ করতেন, তাদের বীরের সম্মান তো দূরের কথা, এতদিন অবধি তারা জেলে থাকতেন, আগামী আরও কয়েক মাস হয়তো জেলে থাকতেন। আমি জানি না ইলেকশন কমিশন কী করছেন, এখন বলবেন যে সে তো রাজ্য সরকার তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থেকে সেটা কী করছেন। কিন্তু কি অদ্ভুতভাবে দেখছি আমাদের রাজনৈতিক দলগুলো কীরকম নির্লজ্জ হয়ে গেছে। তা নাহলে যে সমস্ত ভারতবাসী দেখেছে এই টেলিভিশনের পর্দায় ফারাক্কায় কী ঘটনা ঘটেছে, তারপরে সেগুলো যারা ভেঙেছেন, মাননীয় বিধায়ক তিনি আজও পরিষ্কার বলছেন যে তারা মোটামুটি বীরের কাজ করেছেন, এবং সেটা তারা নাকি জনগণের বিক্ষোভ। মানুষের জন্য কাজ করেছেন, মানুষের জন্য, কোনো মানুষের করের টাকায় সরকারি অফিস ভেঙে বলছেন মানুষের জন্য কাজ। আমি দেখো, সাধারণ একটা জিনিস, যখন আমরা প্রচুর মিছিল মিটিং করতে দেখি ছেলে মেয়েদের, বা যারা চাকরি পাননি তারা যখন রাস্তায় বসে থাকেন, তারা নাকি সরকারি সম্পত্তি ধ্বংস করছেন, এই করছেন সেই করছেন, কত কারণে তাদেরকে হেনস্থা করা হয়, অথচ এদেরকে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছেন না। আমি ইলেকশন কমিশন বাদ দিলাম, রাজ্য সরকার দেখতে পাচ্ছেন না, তাদেরকে এইভাবে করা হচ্ছে। এবং আজকেও আবার সেই মনিরুল ইসলাম কিভাবে তিনি ওইভাবে ইনস্ট্রাকশন দেয় বিডিও অফিসে গিয়ে, ওনার তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হওয়া উচিত। আমরা দেখলাম এসআইআর জন্য এইখানটায় যখন আইপ্যাকের অফিসে হানা হলো, কিভাবে সেইখানে ইন্টারভেন করা হলো, কোনো অ্যাকশন আছে? কোনো অ্যাকশন নেই। এটা তালে আমি বলবো ইলেকশন কমিশন কি সত্যি একেবারে ছোটো জগন্নাথ? এটাই আমাদের মনে হচ্ছে। আমি এইটুকু বলতে চাইছি যে মানুষেরকে এই ভোগান্তি থেকে আপনারা রেহাই দিন। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমরা বাংলার মানুষ বুঝতে পারছি আপনাদের ভুলের ভোগান্তির জন্য যেটা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গটা আরও হিংসার দিকে যাচ্ছে, এবং এই হিংসাটা যে যার রাজনৈতিক স্বার্থে প্রতিটি দল সেটাকে ইউজ করছে। এটা বন্ধ করুন। ধন্যবাদ সমিতদা। দেখুন, আমার মনে পড়ছিল যে 2011 ক্ষমতা বদলের পর একজন বাম নেতা খুব রেগে গিয়ে বলেছিলেন যে এমন একটা সিচুয়েশন হয়েছিল কোনো কোনো জায়গায় যে ছোট ছোট মুখ্যমন্ত্রী যেন তৈরি হয়ে গেছিলেন। আমি বলছি যে আজকে 2026 সালে আমি বলছি বিভিন্ন নেতাদের ক্যামেরায় যা ধরা পড়ছে, আমি বলছি মনে হচ্ছে ভদ্রলোক ফারাক্কার মুখ্যমন্ত্রী। এ কোন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস ভেঙে যিনি বীরের সম্মান দিতে পারেন নিজের অনুগামীদের, এবং তার বিরুদ্ধে কোনো এফআইআর হয় না, এমনকি নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা আছে কি? এই প্রশ্ন আমাদের বারবার থাকবে। পরের প্রতিবেদন। তার উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর, বেলাগাম তাণ্ডব, এরপর নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ, যার জেরে সময় বেঁধে দিয়ে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু নির্ধারিত সময় পেরোনোর পরও সেই নির্দেশ কার্যকর করেনি প্রশাসন, যার জেরে প্রশ্ন উঠছে তাহলে কি ফারাক্কার তৃণমূল বিধায়ক আইনেরও ঊর্ধ্বে? পুলিশ হোক আর প্রশাসন হোক, ডিএম হোক আর এসপি হোক, তারা তৃণমূলের দালালে পরিণত হয়েছে। তারা তৃণমূল দলের নেতার মতন করে চলে, এবং সেই কারণে সমস্ত বেআইনি কাজ করার জন্যই তারা অপেক্ষায় আছে।
পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। প্রশাসন তাকে ছুঁতে পারবে না জেনেই কি বিডিও অফিসে তার সামনেই ভাঙচুর করা হয়েছিল? সেখানেই এখনো অবাধে দাপট দেখাতে পারেন তৃণমূল বিধায়ক। কি কি করবেন ঘুরে ঘুরে নির্দেশ দিতে পারেন। যা যা আপনার কাছে কাগজ আছে সবটাই সাবমিট করে। আমি তো আবার তো কিছু লিয়ে আসিনি, ওরা আবার ডেথ হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট বের করেছেন? না, বের করবেন পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট বের করবেন। আর আপনার কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকবে, ডোমিসাইল সার্টিফিকেট যদি দরকার থাকে ওটা ফর্ম আছে, ফর্মে ফিল আপ করবেন, এসডিও কে পাঠাবো। বিডিও অফিসের ভাঙচুরের পর নাম না করে নির্বাচন কমিশনকে হুমকি দেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। ওর কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। তারপরও পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। অবশেষে বৃহস্পতিবার সরাসরি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই বিকেল 5টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয় জেলা নির্বাচনী আধিকারিককে, কিন্তু নির্ধারিত সময় পেরোলেও এফআইআর দায়ের করা হয়নি। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এটা সাংবিধানিক সংকট নয়, এটা পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ারই লক্ষণ মাত্র। এবার যারা সংবিধানের রক্ষাকর্তা আছে তারা দেখবেন, আর আমাদের কিছু বলার নেই, যেটা বলার ইসি বলুন। ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার, যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে, ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যে 6 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তারা সকলেই বৃহস্পতিবার জামিন পেয়ে গেছেন। তাদের বীরের সম্মান দিয়ে বরণ করেছে তৃণমূল। আর ফারাক্কার বিধায়ক তিনি তো সবার ওপরে। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শাসক দলের একজন বিধায়ক কত ক্ষমতাশালী হতে পারেন? মন্ত্রীও নন, বিধায়ক। প্রথমে ভাবুন, তার নেতৃত্বে গোটা বিডিও অফিস চুরমার হলো 14ই জানুয়ারি। তারপর 19শে জানুয়ারি সেই বিধায়ক মঞ্চের উপর থেকে একেবারে প্রকাশ্যে হিংসার হুমকি দিলেন নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে। তৃতীয়ত, যারা তার নেতৃত্বে ফারাক্কায় ওই বিডিও অফিসে ভাঙচুর করলো, তারা জামিনে জেল থেকে বেরোতেই মালা পরিয়ে তাদের বীরের সংবর্ধনা দেয়া হলো। আর সব শেষে আজ সেই বিধায়ক ওই বিডিও অফিসে ঢুকে বিডিও থেকে ডিএম, ডিএম থেকে পুলিশ সবাইকে নির্দেশ দিয়ে কার্যত নিজের ক্ষমতার প্রদর্শন করলেন। ডিএমকে এই বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত সেই এফআইআরের কোনো খবর নেই আমাদের কাছে। মানে পুলিশ তো এফআইআর করলোই না, হয়তো নির্বাচন কমিশনের এফআইআর সুমোটোটা বাদ দিন, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে এফআইআরে সেটাও এখনো পর্যন্ত কার্যকর করেছে বলে আমাদের কাছে খবর নেই। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। একজন বিধায়কের এত ক্ষমতা, এত? দেখুন, বিধায়কের ক্ষমতা যেটা আপনারা দেখছেন সেটা বিধায়কের আইনগত ক্ষমতা নাই। ডাকাত দল সংগঠিত হলে তাদের যে ক্ষমতা থাকে এটা সেই ক্ষমতা। বিধায়কদের ক্ষমতা সংবিধানে দেয়া আছে, এমপিদের ক্ষমতাও দেয়া আছে। এমপিদের বা বিধায়কদের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা দেওয়া আছে আমার জানা নেই। এমপিদের বা বিধায়কদের পার্লামেন্টে বা বিধানসভায় আইন পাস করার ক্ষমতা দেওয়া আছে, আর সেখানে যেসব কমিটি আছে সেই সব কমিটিতে কাজ করার ক্ষমতা দেওয়া আছে। ডিএমকে কি কাজ করতে হবে বলার, বা বিডিওকে কি কাজ করতে হবে বলার, বা এসপিকে কি কাজ করতে হবে বলার কোনো ক্ষমতা সংবিধান দেয়নি, আমাদের দেশের আইন দেয়নি। শুধুমাত্র এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন আছে। আইপিএস অফিসার হিসেবে ট্রেনিংয়ের সময় জেনেছিলাম, শুধু অফিসারদের বলা আছে যে এমএলএ বা এমপিরা যখন অফিসে আসেন উঠে দাঁড়িয়ে তাদেরকে একটু সম্মান দেখাতে হবে। আমিও সেটা দেখাতাম, কিন্তু আমি বলছি এই বিধায়কদের ক্ষমতা হয় এই ডিএম বা এসপি বা বিডিও বা থানার ওসি এরা নপুংসক হওয়ার জন্যে, দলদাস চটি চাটা হওয়ার জন্যে। নাহলে আমিও তো এসডিপিও হিসেবে কাজ করেছি। যখন এই রকম কোনো এমএলএ কাজ করেছে আমি নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়েছিলাম, এমপির ছেলেকে হাজতে ঢুকিয়েছিলাম, তারপর কোর্টে পাঠিয়েছিলাম, জামিন দিইনি। এবং এমএলএ যে জামিন হয়েছিল শর্ত ছিল 3 মাস এলাকায় ঢুকবে না, প্রতিদিন থানায় ফোন করে বলতে হবে। করুন তো, কোনো এসপি কোন এমএলএর ক্ষমতা আছে আমাকে দায়িত্ব থেকে আমি দেখিয়ে দেবো। ওই পাতাল থেকে তোলার কথা বলছে তো পাতালে ঢুকে বসে থাকবে।
অতএব এই সেটাও যে সেই সময় শাসক দলের এমপি ছিলেন, বিধায়ক ছিলেন, শাসক দলের বিধায়ক ছিলেন, শাসক দলের এমপি ছেলে এমপি ছিল, ছেলে ছিলেন। হ্যাঁ আমি ধরেছিলাম, হাজতে রেখেছিলাম, কোর্টে পাঠিয়েছিলাম। কিন্তু নজরুল, এই ক্রাইমটা ভাবুন, এই ক্রাইমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকারি সম্পত্তি, তার অফিস, আমার আপনার করের টাকায় হওয়া মমতা সরকারি ব্যানার্জি সম্পত্তি নয়, নয়। এটা আপনারা ভুল বলছেন। এই না না, জন্যই আমি এরকম বলছি কথা। সরকারের, কোনো ব্যক্তি মমতা ব্যানার্জি মমতা নয়, ব্যানার্জি সেই সরকারের মুখ্যমন্ত্রীর পদে আছে। হ্যাঁ মমতা হতে পারে, ব্যানার্জি সরকার কিন্তু আমি নয়। বলছি সরকারের মমতা ব্যানার্জি একটা পদাধিকারী। ঠিক, একজন বিধায়ক সরকারি সম্পত্তি ভাঙছেন। তো মমতা ব্যানার্জি বিধানসভায় ঢুকে কি করেছিলেন? তুমি তো মমতা ব্যানার্জি দলের বিধায়ক। মমতা ব্যানার্জি ইডি রেডের সময় কি করেছেন? মমতা ব্যানার্জি রাজীবের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছিল তখন কি করেছিলেন? মমতা ব্যানার্জি পুলিশ যখন ভবানীপুর থানা ধরেছিল ঝামেলা করার জন্য, তখন থানায় গিয়ে কি করেছিলেন? তুমি তো মমতা ব্যানার্জির যোগ্য উত্তরাধিকারী, যোগ্য মানে ফলোয়ার। দেখুন, আমাদের দেশের সংবিধান মেনে চলার কথা। যদি কোনো রাজ্যের শাসন সংবিধান অনুসারে না চলে, তাহলে 355 ধারা এটা একটা শর্ত যে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। আমার ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অবস্থা এখন এত খারাপ যে তিনি পায়ে ব্যান্ডেজ বাঁধারও সুযোগ পাচ্ছে না, তিনি ভিকটিম কার্ড খেলার একটা সুযোগ পাচ্ছেন। যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় তাহলে একটা ভিকটিম কার্ড উনি সুযোগ পাবেন। মারাত্মক অভিযোগ, প্রদীপ্ত জবাব দেবে, কিন্তু তার আগে আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে বীরের সংবর্ধনা। এতক্ষণ তো দেখলেন এমএলএ, তার ক্ষমতা, এবার তার অনুগামীদের ক্ষমতা দেখুন, যে পুলিশ যাদের গ্রেফতার করেছিল তারা জামিন পাবে, স্বাভাবিক প্রক্রিয়ায় তারা জামিন পেয়েছে, বিচার ব্যবস্থা থেকে জামিন পেয়েছে, তারা যখন বেরোচ্ছে রীতিমতো ফুলমালা দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, এবং বিধায়ক বলছেন তারা জেলে গেছিলেন মানুষের হয়ে কাজ করতে গিয়ে। সরকারি অফিস ভাঙা মানুষের হয়ে কাজ। আমার পরের প্রতিবেদন। হামলাকারীদের বীরের মতো সম্বর্ধনা, গলায় ফুলের মালা, ছোড়া হয়েছে ফুল, এ যেন বিডিও অফিসে ভাঙচুরের পুরস্কার। 14 জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসে এসআইআর এর শুনানি চলাকালীন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে এভাবেই তাণ্ডব চালানো হয়। তৃণমূল বিধায়ককে পুলিশ না ছুলেও 6 জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার জামিন পান তারা। এরপর বুধবার রাতেই বীরের সম্বর্ধনা দেওয়া হয় জেলমুক্ত শাসক দলের নেতা কর্মীদের। যে মানুষ হয়রানি হচ্ছে তার প্রতিবাদে গিয়েছিলাম। ফারাক্কা ব্লক নেতৃত্ব আমাদের সাথে টোটাল জড়িয়ে আছে। ধৃতদের গাদার মালা পরিয়ে বরণ করে নেন তৃণমূলের স্থানীয় নেতারা। ফারাক্কার আইএনজেডিইউসির ব্লক সভাপতি অরুণাবয় দাস নিজে হাতে মালা পরিয়ে দেন। সবাই আমাদের দলের সৈনিক আর কি। তো আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। বরণ পর্বে উপস্থিত ছিলেন ফারাক্কার বিতর্কিত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের দাদা তৃণমূল নেতা কৌসর আলী। ইনি স্থানীয় আরেক তৃণমূল নেতা বাবলু ঘোষ। তাণ্ডবের দিন যাকে সামনের সারিতে দেখা গেছে, প্রথমে ভাঙচুর, তারপর ভাঙচুরকারীদের সম্বর্ধনা দেওয়া। বিরোধীরা বলছে এই হচ্ছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের দুজন জনসেবার নেত্রী আছে, জনসেবক খোকাবাবু আর জনসেবিকা মমতা ব্যানার্জি, তারই নির্দেশে তার দলের লোকেরা এরকম জনসেবা করে বেড়াচ্ছেন। ফারাক্কায় যে ঘটনা, সে ঘটনা তৃণমূল পরিকল্পিতভাবে তার দলের লোকদের দিয়ে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে একটাই কারণে, যাতে বিডিওরা সিধা তৃণমূলের কথায় ওঠা বসা করে। কিন্তু যে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ভাঙচুর হয়েছিল, তিনি অনুগামীদের সম্বর্ধনার মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। কালকে আমরা দেখলাম যে একেবারে যে 6 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে একেবারে বীরের সম্মানে বার করে নিয়ে আসা, এটা কেন? দেখুন, ওটা আলাদা ব্যাপার, ওটা ভালো লেগেছে। ওটা তো মানুষের জন্য ওরা কাজ করতে এসেছিলেন, মানুষের আন্দোলন করতে গেছে। অনেক বড় বড় নেতা মন্ত্রী জেল খেটেছে, তার কোনো বড় কথা নয় আর কি। কথা হলো তাদের, মানে হ্যাঁ অবশ্যই কথাই হয়েছে। তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং অন্য দলেরও ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। যার অফিস ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে সেই ভিডিও, যিনি নাকি নির্দিষ্ট করে কাউকেই দেখেননি ভাঙচুর করতে, তিনি সম্বর্ধনা নিয়ে মুখে কুলু পেটেছেন।
আপনি কমপ্লেন দিয়েছিলেন, সেই কমপ্লেনে অ্যারেস্টও হয়েছিল, আর তারপর কালকে দেখলাম তারা বেরোচ্ছে। এটাই কোনো জায়গায় একটা মানে একটা মালা পরে বেরোচ্ছে, এটা কোনো একটা জায়গায় কি খারাপ লাগে? আমি দেখিনি এখনো ওটা, বাকি তো কোর্ট আছে। কাউকে চিনতেন না যাদের নামে অভিযোগ? যে সময় আমি ইনসিডেন্ট ঘটেছিল এর আগেও বলেছি, আই ওয়াজ বিজি ডুইং মিটিং উইথ দ্য বিএলওস। প্রথমে ভাঙচুর, তারপর ভাঙচুরকারীদের সম্বর্ধনা, এই কি গণতন্ত্র? রাজীব চৌধুরী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। দেখুন, শাসক দল তাদের নেতাদের গুন্ডামির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এমন সুলক্ষণ দেখার সৌভাগ্য খুব বেশি আমাদের এই রাজ্যে হয় না। সেই 2012 সালে ভাঙড়ে কলেজে ঢুকে এক অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারার ঘটনাতেও দল ওই নেতার বিরুদ্ধে মানে আরাবুল ইসলামের বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেয়নি। ক্রমশ দলের বরাভয়ে পুষ্ট এই বীরপুঙ্গবদের তালিকা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কিন্তু এবার মনিরুল ইসলামের ক্ষেত্রে নতুন ধরনের একটা দ্বিচারিতা আমরা দেখলাম। স্টুডিওতে ফারাক্কার ঘটনার পর যে কজন মুখপাত্র এসেছেন তারা প্রত্যেকে খোলা গলায় দ্বিধাহীনভাবে একেবারে ঘটনার নিন্দা করেছেন, বারবার বলেছেন যে বিধায়কের শাস্তি হোক, কারণ বিধায়ক ঠিক কাজ করেননি, আমরা নিন্দা করছি, দল এটা সমর্থন করে না, ইত্যাদি এবং ইত্যাদি। কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম? দল বাদ দিন, প্রশাসনও সামান্য ন্যূনতম ব্যবস্থাটুকু নিল না। এমনকি যারা জেলে গেছিল তাদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছে দলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমি জানি না, আমার পরের বক্তা প্রদীপ্তকে বলবে যে এটা তো অন্তত দ্বিচারিতা, যে এত খোলা কণ্ঠে আমি প্রশংসা করলাম, বাপরে, যে প্রসঙ্গ ওঠা মাত্র এইভাবে তৃণমূলের নিন্দা করছে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। দাদা, তুমি কথার মাঝে বললে যে আরাবুল ইসলামের প্রসঙ্গ টেনে যে সরকার ছাড়ুন, দল তো ব্যবস্থা নিয়েছে, সেটা নিয়ে খানিক আতশ কাচের তলায় ফেলে দিলে আর কি। কিন্তু শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আজকের দিনের আরাবুল ইসলাম বা জনজোয়ারের সময় মেদিনীপুরের যে নেতারা, তাদের যে ব্যবস্থাপনা হয়েছিল সেটা নিশ্চয়ই তোমার মনে আছে, তুমি তোমারও নিশ্চয়ই মনে আছে। আরাবুল ইসলামের ব্যবস্থা নেওয়ার সঙ্গে ওই ভাঙড় কলেজের জগ ছোঁড়ার কোনো সম্পর্ক নেই। ওটা অনেক পরের ঘটনা। প্রথমে 6 বছরের জন্য তোমরা অন্য একটা ঘটনায় বহিষ্কার করেছিলে, দল বিরোধী কাজের জন্য 1.5 বছরের মাথায় সাদরে দলে ফিরিয়ে নিয়েছিলে। দাদা, গভর্নিং বডির ক্ষেত্রে উনি রাজনীতিবিদ হিসেবে ছিলেন না, প্রথম কথা। গভর্নিং বডির ক্ষেত্রে জগছোড়া মারার ঘটনায় সেখানে যে যে মিনিটস গুলো আছে, তুমি চাইলে গভর্নিং বডির মিনিটস এর ব্যাপারই না, এটা একটা ফৌজদারি অপরাধ, পুলিশের উচিত ছিল তাকে গ্রেফতার করা। তোমরা গ্রেফতার করেছিলে, সেক্ষেত্রে মামলা হয়েছিল কিনা সেটাও তুমি দেখিয়েছিলে। মেরেছে তার আবার গভর্নিং বডির মিনিটস দেখতে হবে। এই দেখো দাদা, এখানেই তো সমস্যা, যে তোমরা রাজনীতি, প্রশাসন সবকিছুকে প্রয়োজন অনুযায়ী আলাদা করতে পারো। ঠিক যেমন ভাবে মনিরুল ইসলামের কনটেক্সটে হচ্ছে, তোমরা দেখাচ্ছ বারবার উপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন। একদম নেতৃত্ব দেওয়া আলাদা কথা, পুরো ভিডিওটা যারা আছে, আমি বলছি তোমার ভিডিওতে সে 14 তারিখ থেকে সবাই দেখছে কি ঘটনাক্রম ঘটেছে। উপস্থিতিতে মাথায় রাখতে হবে, উপস্থিতিতে। আমরা আবারও বলছি, হিংসা। আমি শেষ করব দাদা, যোগ করো যে উনি স্লোগান দিচ্ছেন, বিধায়ক স্লোগান দিচ্ছেন, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আবার তার নেতৃত্বে হচ্ছে। সেটা কখন দিয়েছেন আর ওই সময় কখন, এই দুটোর পার্থক্য তুমি জানো, ওই ফুটেজে দেখা গেছে, তুমিও জানো দাদা। আমাকে শেষ করতে দাও প্লিজ। আমি যেটা বলার চেষ্টা করছি, আমার খানিকটা এখন ওই সুকুমার, তুমি একটা মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করলে, দেখি শক্তি, আর আমার এখন সুকুমার রায়ের ভয় পেও না মনে হচ্ছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন দিনের পর দিন এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল, যখন কেউ বিজেপির নেত্রীরা কোমরবিডিটি খুঁজলেন তার সঙ্গে, যে মৃত্যু হয়েছে কোমরবিডিটি আছে কিনা, কেউ খোঁজার চেষ্টা করলেন তাদের টাকা ধার হয়েছে কিনা, কেউ খোঁজার চেষ্টা করলেন যে তাদের পারিবারিক অশান্তি কিনা, সেই নিয়ে এখানে যখন গবেষকগণ বসলেন, সেই গবেষকগণের বক্তব্য ছিল যে এটা এমন কি কাজ ছিল যে বিএলওরা আত্মহত্যা করবে, বা এই এত কি হয় না ব্যাপার আছে, ডকুমেন্ট দেখালেই তো হয়ে যায়। না, কে গবেষক বলে যায় না, প্রথম দিন থেকে আমরা এটা নিন্দা করেছি। বলছি না দাদা, তুমি তোমার ভিডিও সবাই দেখছে যে তুমি কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তা তোমার দৃঢ় বক্তব্য তুলে ধরেছো, যে একজনের 6 ভাই বোন থাকতেই পারে, 15 বছরের বাবা মায়ের ডিফারেন্স বয়সের সঙ্গে হতেই পারে, এগুলো স্বাভাবিক ছিল একটা সময়। এরকম প্রচুর সময় তুমি বারংবার দেখিয়েছো। কিন্তু দাদা, আজকে ঠিক সেরকম একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন দেখতে পাচ্ছি? তার কারণ, যখন ওই মনিরুল বাবুর বক্তব্য, তার উপস্থিতির কনটেক্সটে তাকে গ্রেপ্তারের জন্য এত জড়ো সওয়াল ইসিআই করছে, তাহলে সেই ইসিআই 52 জন বিএলও জেলে আছে, সাবধানে থাকবেন বিএলওদের, কিন্তু আমরা বুঝে নেবো। 1,35,00,000 1,25,00,000 লোকের নাম
আমরা বাদ দিয়ে দেবো, তারা রোহিঙ্গা বাংলাদেশি। কার উপস্থিতিতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সেখানে যখন প্যাটিস খাওয়ার জন্য, প্যাটিস বিক্রির জন্য একজনকে মারা হলো, এবং যে মারা হলো পরের দিন সে জামিন পেয়ে গেল, এবং তারপরে তাকে নিয়ে শুধু মানে মালা পরানো না, সভা পর্যন্ত করা হলো, তাহলে কোনটা ঠিক? আমরা যখন বলছি যে ঘটনার নিন্দা, আমি শেষ করে দিই, আমার পরের প্রতিবেদনগুলো দেখাবো, দুটোই ভুল। আমার যেটা বক্তব্য যে আমরা হিংসাকে যেমন সমর্থন করি না, তেমনি পুলিশ যে ব্যবস্থা নিয়েছে আইনের ওপর ভরসা রেখে, আদালতের ওপর ভরসা রেখে, আমরা দাবি করছি যে ঘটনাক্রম ঘটেছে সত্যতা যাচাই করে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু মনিরুল বাবুর বক্তব্যের ক্ষেত্রে আমি আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি। তার কারণ মনিরুল বাবু মানুষের যে মৃত্যু হচ্ছে, মানুষের যে হয়রানি হচ্ছে, তার জন্য ইসিআই এর দায় সেইটা কোথাও সাইড লাইনে চলে যাচ্ছে। এইটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। আসল উদ্দেশ্য শেষ করে দেবো, আসল উদ্দেশ্য 5 লক্ষ কণ্ঠে গীতা, সেখানে বিজেপির তাবড় তাবড় নেতা উপস্থিত। কে নয়? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ হয়তো জানি দেখিনি, মনে পড়ছে না, কিংবা শুভেন্দু অধিকারী। তাদের উপস্থিতিতে যাকে মারা হলো, তাহলে তাদের কেন গ্রেপ্তার করা হবে না? তারা তো সমানভাবে গ্রেপ্তার করা উচিত, যদি মনিরুলের জন্য এই গ্রেপ্তারটা পরোয়ানা জারি হওয়া একদম উপযুক্ত হয়ে থাকে। কিন্তু আমি বলছি সেই গ্রেফতারের করার দায়িত্ব তো এই রাজ্যের পুলিশ প্রশাসন। আমি ইসিআই এর কনটেক্সটে বলছি, ইসিআই গ্রেফতার করবে কেন? এই জন্য পুলিশের ইসিআই ঠিক যেমন ভাবে তুমি আর আমি একমত হব যে যখন বিজেপির কোন নেতা উস্কানিমূলক বক্তব্য রাখেন, তখন রাজ্যর উচিত যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে গ্রেফতার করা। ক্ষেত্রে রাজ্যপাল করুন না, রাজ্যপাল যেমন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে নয়। আমি দেখুন প্রদীপ্তর একটা অংশের সঙ্গে একমত, এবং তার দীর্ঘ তালিকা দেখাবো যে এই ফুলমালা দিয়ে করা ট্র্যাডিশন এই রাজ্যে এবং রাজ্যের বাইরে কোথায় কিভাবে ফলো হয়েছে, এবং তাতে কার্যত অপরাধ এবং অপরাধীরা উৎসাহ পেয়েছে। কিন্তু সে প্রসঙ্গ অন্য। লজিক্যাল ডিসক্রিপেন্সির এত কথা বলছে, কিন্তু এটা কি খুব লজিক্যাল যে আমার ক্ষোভ আছে বলে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যা সব সময় দায়িত্বশীল থাকার কথা, তিনি ভেঙে দাও গুড়িয়ে দাও বলে সরকারেরই, যে সরকারের তার দলই সেই সরকার চালাচ্ছে, সেই সরকারি অফিস ভেঙে দেবেন? নজরুলদা, এটা লজিক্যাল? আমি দুটো বাক্য বলবো। প্রথমত, একটা আনলফুল অ্যাসেম্বলিতে একজন কোনো অপরাধ করলে তার জন্য সকলে দায়ী, অতএব এখানে প্রদীপ্ত যে কথা বলছে সেটা একদম চলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট অনুসারে কাউকে, ম্যাজিস্ট্রেটকে বা জজ সাহেবকে যদি বেল দিতে হয়, তাহলে শর্ত দেওয়া আছে যে পাবলিক প্রসিকিউটরের কথা শুনতে হবে। অর্থাৎ এখানে যাদেরকে কোর্টে পেশ করা হয়েছিল, সেই যে পাবলিক প্রসিকিউটর বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিল, দেখুন তারা পার্টির লোক, যাদের না হলে বেল হওয়ার কথা নয়। যে যাদের উপস্থিতিতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা কিন্তু স্যার বলেছেন। স্যার থ্যাংক ইউ আপনি মনে করিয়ে দেওয়ার জন্য যে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বা ওই অন্যান্য বিজেপি নেতার উপস্থিতিতে ওই প্যাটিস খাওয়া বিক্রি করার জন্য লোকটাকে মেরেছিল, ওদের বিরুদ্ধেও রাজ্যপালেরও উচিত। পুলিশ তো ব্যবস্থা নিতে পারেনি, রাজ্যপালের উচিত পুলিশকে ডাইরেকশন দেওয়া যে ভাই রাজ্যের ব্যবস্থা ফিরিয়ে আনো, ওই শুভেন্দু অধিকারীদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যারা করেছিল তাদেরকে অ্যারেস্ট করো। তো প্রিভেনশন অফ ড্যামেজ টু আমি একটাই শুধু প্রযুক্ত কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে রাজ্যপাল কি করে নির্দেশ দিতে পারেন? এক্সিকিউটিভ পাওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, একমাত্র পুলিশ ব্যবস্থা নিতে পারে। পুলিশ তো পারলো না, সেটাই বলছি। পুলিশ কেন পারলো না? তোমার কি মনে হয় পুলিশের কন্ট্রোল অন্য কারোর হাতে চলে গেছে? আমি তোমাদের সমালোচনা ধরে নিয়ে বলছি পুলিশ ব্যর্থ হতে পারে, পুলিশ কোনো রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে। রাজ্যপাল তো বলতে পারে যে সংবিধান অনুসারে চলছে না, তাহলে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে তাহলে তো ভিকটিম হয়ে গেল। রাষ্ট্রপতি কার্ড জারি করছেন আপনারা দীর্ঘদিন ধরে বলেছেন। স্যার আপনি এই চ্যানেলে বসে রাষ্ট্রপতি শাসন নিয়ে বলে গিয়েছেন কিনা? আমি তো এখনো বলছি, আবার স্যার শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার সহ প্রত্যেকে রাষ্ট্রপতি শাসন জারি করে বলেছেন, তারপরে ভোট আজও হবে না। ওই তো ভাই আমি একটা লাইনই বলবো, তুমি অন্ততপক্ষে ওই চোখে আঙুল দাদার মতো সবাইকে দেখিয়ে দিলে যে রাজ্য পুলিশের অবস্থাটা কি। যে ধর্মতলায় যখন তারা গীতা পাঠ করেছেন কোনো একটি রাজনৈতিক দল, সেখানে কোনো একজন প্যাটিস বিক্রেতার উপরে হামলা হয়, পুলিশ কিছু করতে পারেনি। তুমি বল পুলিশ করেছে, ওটা তো রাজনৈতিকভাবে যে ব্যঙ্গটা যদি আপনি না বুঝেন, আপনি তো আমার বলতে দাও, আমার বলতে দাও, আমার বলতে দাও, ব্যঙ্গ না বুঝেন তাহলে আপনি কি বলবো? না না না, আমি না প্রদীপ, আপনি যা বলেছেন তার অর্থ তাই হয়। আমি বলতে আমাকে বলতে দাও, তুমি পরিষ্কার বললে যে পুলিশ ওটা পারেনি, একদিন করে ছাড়া হয়। আমার বলতে দাও প্লিজ, শুধু সোজা সাপটা দেখলে হবে না, এটা সোজা সাপটা নয়। আমার বলতে দাও, একদিন পরে ছেড়ে দিয়েছে,
তাকে বীরের মালা দেওয়া হয়, তাকে নিয়ে সভা হয়েছে, এসব বলেছো? হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হলো এটার বিশেষ দায়িত্ব কার ছিল? পুলিশের, রাজ্য পুলিশের? পুলিশ করেছে, তাহলে রাজ্য পুলিশের পুরোপুরি আমি ধরে নিচ্ছি এক্ষেত্রেও করেছে। আমি এটাও বলতে চাইছি যে পুলিশ এক্ষেত্রেও করেছে। আমরা আসছি, তারপরে কেন তাহলে ওটার ক্ষেত্রে হয়নি কেন? এই দিবানিশটা কেন? এই বোঝানোটা যদি আপনি বুঝতে না পারেন, আমার ব্যর্থতা। প্যাটিস কাণ্ডে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। হ্যাঁ, একটা কথা বলছি আমি বুঝিনি তা নয়, তুমি বুঝেও বোঝোনি। তার কারণটা হলো তুমি বুঝতে পারছো না যে ফারাক্কায় কি হয়েছে। নিশ্চয়ই বুঝেছো, তুমি একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট এবং বললাম তো আইন আইনের মধ্যে চলবে, বললাম তো শাস্তি যারা ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে সোজা থাকতে বলে, সেটা তো দেখতে পেলেন না। আপনি কি সেটা দেখতে পেয়েছেন যখন আমি বেশ এবার আমি এবং আমার দর্শকরা একটু বোঝার চেষ্টা করি যে ঠিক কোন দিকে আমরা যাচ্ছি। দেখুন, জেল থেকে বেরোনোর পর ওই ফুলমালা দিয়ে বরণ করার ঘটনাতে বিজেপির উদাহরণ কিন্তু অসংখ্য। উদাহরণের দৌড়ে বিজেপিকে হারানো মুশকিল আছে। বিলকিস বানুর ধর্ষকদের বীরের সংবর্ধনা দেওয়ার কথা প্রতিদিন এই স্টুডিওতে বিজেপি বিরোধীরা বলেন, কিন্তু যেটা বলা হয় না, যেটা তার থেকেও বিস্ময়, সেটা হলো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিলকিস বানুর ধর্ষকদের সংবর্ধনা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন স্বয়ং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। এই ইডি কাণ্ডে আমরা প্রত্যেকে যাকে দেখেছি, তিনি বলেছিলেন যে ফুলমালা দিয়ে সংবর্ধনা দিলে তাতে অসুবিধে কী আছে, সমস্যা কোথায়? আর সমস্যা নেই বলেই বোধহয় 2 শিশুসহ যখন গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনকে যার নেতৃত্বে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল, তিনি মারা গেছিলেন। আর প্রধান অভিযুক্ত যিনি ছিলেন সেই বজরং দলের নেতা মহেন্দ্র হেমব্রমকে যখন তিনি জেল থেকে বেরোলেন, মালা পরিয়ে সংবর্ধনা এবং দিয়েছিল বজরং দল। গৌরী লঙ্কেশ খুনে 2 জন অভিযুক্তকে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন একইভাবে ফুলমালা দিয়ে বরণ করে বিরাট সংবর্ধনা দিয়েছিল। আমার পরবর্তী বক্তা প্রিয়াকে একটাই প্রশ্ন থাকতে পারে যে তৃণমূল তাহলে বিজেপিরই পদাঙ্ক অনুসরণ করছে? সুমন, কথা হচ্ছে যখন বরণ করে নেবার, হ্যাঁ, দেখুন বাঙালি পয়লা বৈশাখে নববর্ষকে বরণ করে। স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় নবীন বরণ হয়। আর পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে আমরা দেখলাম গুন্ডা বরণ হচ্ছে। সৌজন্যে মনিরুল ইসলাম। কোন মনিরুল ইসলাম? যার বিরুদ্ধে ইতিমধ্যে কোনো এফআইআর করা হয়নি। অন রেকর্ড, অন ক্যামেরা, অন সোশ্যাল মিডিয়া, যেখানে জনসমক্ষে দেখা গেছে মনিরুল ইসলাম নির্দেশ দিচ্ছেন এভাবে ভাঙো, ওভাবে ভাঙো। তার বিরুদ্ধে এফআইআর করার সাহস হয়নি পুলিশের। আর আপনি বলছেন যে এদেরকে ছাড়া হচ্ছে কেন? আপনি বললেন যে আইন আদালতের নির্দেশ দিয়েছে এফআইআর। আমি বলছি আইন আদালতের বিষয়, কিন্তু একটা বিষয় তো থাকে নিজেদের হাতে, চার্জশিটটা কতটা দুর্বল বা কতটা সবল তার উপরেও খানিকটা নির্ভর করে যে তাকে কিভাবে ছাড়া হবে, তাকে কতদিনে ছাড়া হবে। যেভাবে অত্যন্ত দুর্বল চার্জশিট দিয়েছে নিশ্চয়ই পুলিশ, সেই কারণে তাদের 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছাড়া হয়েছে। ঠিক, কিন্তু এখানে আমার মনে করিয়ে দিতে হবে, বিলকিস বানুর কেসে যখন 11 জন মুক্তি পেল গুজরাট হাইকোর্ট থেকে, তখন সুপ্রিম কোর্টে পরবর্তীকালে মাননীয় বিচারপতি বলেছিলেন জালিয়াতি করে মুক্তি দেওয়া হয়েছে। আমি পালিয়ে যাব, আমি নিশ্চয়ই সুপ্রিম কোর্টের মন্তব্য পড়ে কোনো পালিয়ে যাওয়ার বিষয়ই নেই। আচ্ছা, চলে আসছি, আপনি বললেন ফারাক্কার কথা। চাকুলিয়াতে আজকে দেখলাম, মাফ করবেন, ইটাহারে দেখলাম মোশাররফ হোসেন, তার নির্দেশে বলা হচ্ছে এরকম ভাঙচুর করো, তাণ্ডব চালাও। চাকুলিয়াতে দেখলাম মাননীয় বিডিও সাহেব, তার নাকি মনেই নেই কোন তৃণমূল নেতা ছিলেন, তার আংশিক তার স্মৃতি বিভ্রম হয়েছে। বা আমি তো বলবো এত ভয় যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এই অবস্থা চলছে পশ্চিমবঙ্গে। আসলে এগুলো হচ্ছে যে কারণে, দেখুন নজরুল ইসলাম বলে দিলেন, তার আমি বলতে আর পারবো না। এই উদাহরণ তো সেট হয়েছিল বহু আগে, যে দলের সুপ্রিমো বিধানসভা ভাঙচুরের নিদর্শন দেখিয়েছিলেন, তো সেই দলের যারা এখনকার বিধায়ক তারা তো এগুলো করবেনি। এই যে দলের সুপ্রিমো, আমি জানি না তখন তিনি কি ছিলেন, মুখ্যমন্ত্রী নাকি সুপ্রিমো, কাবি ইধার কাবি উধার, আমি জানি না, যিনি ফাইল ছিনতাই করে নিয়ে আসতে পারেন রেড চলাকালীন, তার দলের বিধায়ক এই কাণ্ডগুলো ঘটাবে না, এটা তো আশ্চর্যের কিছু নয়। বরং আশ্চর্যের হতো যদি এগুলো না করতে। আপনি বলছেন পুলিশের ভূমিকা নিয়ে, যখন অনুব্রত মণ্ডল মহিলাকে, পুলিশের মা, পুলিশের স্ত্রীকে যখন ওই কদর্য ভাষায় বিপ বিপ করে, যেগুলো বলা যাবে না, এটা পারিবারিক চ্যানেল, যখন বলেছিলেন পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল, উত্তর হচ্ছে না। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি।
যিনি নিজেই বলেন আমি তো গুন্ডা দমন করতে পারি, তিনি গুন্ডা আমি জানি না, অন্য দলের যারা কার্যকর্তা কর্মী মানুষ তাদের দমন করতে পারে, নিজের দলের গুন্ডাকে আগে দমন করে দেখান না, সে ক্ষমতা ওনার নেই। কারণ এই গুন্ডা দিয়ে তিনি ভোটে যেতেন, গুন্ডা দিয়ে তিনি ক্ষমতায় আসেন, তাই ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। আচ্ছা, এবার কথা হচ্ছে যে মানুষের জন্য, আমার পূর্ববর্তী বক্তা তৃণমূলের পক্ষে যিনি বললেন প্রদীপ্ত, তিনি অত্যন্ত মানুষের জন্য ব্যথিত। এই যারা SIR এর লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা নিয়ে আমি 30 বা একটু বেশি সময় নেব, কারণ তৃণমূলে দুজন আছে, সুমন, আমি একলা আছি ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে। বিষয়টা হচ্ছে যখন আমরা কথা বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাতে কি ইলজিক্যাল সেগুলো তো রয়েছে। আগে এইটার উত্তর দিন না যে 1000 জন কম্পিউটার অপারেটর এবং 600 জন ডেটা এন্ট্রি অপারেটরকে কেন নির্বাচন কমিশন বলা সত্ত্বেও রাজ্য সরকার কেন নিয়োগ করেনি? তারা কি চেয়েছিলেন এই গন্ডগোলগুলো বাঁধুক, এই ডিসক্রিপেন্সি আসুক? এটা কি ইচ্ছাকৃত? এটা কি একটা ফাঁদ? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারপর কমিশন কি করলো? চুপ করে বসে রইলো? উচিত তাদের করা, আমরাও প্রশ্ন করছি, নির্বাচন কমিশনের উত্তর নির্বাচন কমিশন দেবে, নিশ্চয়ই দেবে, দেওয়া উচিত। আমি জিজ্ঞাসা করছি অন্য কথা। এই যে মানুষের জন্য এত ব্যথিত, 2018 থেকে এখনো পর্যন্ত আমাদের এতগুলো মানুষ মারা গেছে, 300 জন কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল কংগ্রেস, তারা মানুষ নয়? তাদের প্রাণের দাম নেই? অভিজিৎ সরকার বাচ্চা ছেলেটা দিনে দুপুরে তাকে বাড়ি থেকে টেনে ইচড়ে মারা হয়েছে, যারা বলে 1 লাখের কথা, অভিজিৎ সরকারের কথা কেন বলবে না তারা? তার প্রাণের দাম নেই? আচ্ছা, এবারে চলে আসছি তৃণমূল কংগ্রেস থেকে কারা ভায়োলেন্সে বিশ্বাস করে না। আমি গতকালের ঘটনার কথা বলছি, ওন্দাতে ভারতীয় জনতা পার্টি করা আমাদের বুথ সভাপতি তাপস, তার মা তার বাবাকে শুদ্ধ জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার যে প্ল্যান কষা হয়েছিল বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা বলছে আমরা হিংসায় বিশ্বাস করি না। শেষ 10 সেকেন্ড নেব সুমন, একটা বাচ্চা মেয়ে, তার কথা বলছি, 1 সেকেন্ড আমাকে বলতে। এটা হচ্ছে গত বছর আমরা দেখেছিলাম, চিন্তা করুন, এই বাচ্চা মেয়েটি হচ্ছে যোগেশ চন্দ্র, দাঁড়িয়ে আছে বাইরে, উনি আমাকে ইভেন থ্রেটও করেছে, LLM এর ঢুকে ড্যাশ মেরে দেব। এটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের একটি পড়ুয়া, সে বলছে সরস্বতী পূজা করতে যাওয়ার অপরাধে তাকে এই ভাষা বিজেপির মুখপাত্র, তারই প্রিন্সিপাল। এখন মুশকিল হচ্ছে 1000 জন কম্পিউটার অপারেটর বা 600 জন ডাটা এন্ট্রি অপারেটর, এদের কনটেক্সটে আসার আগে ওই অভিজিৎ সরকার যখন চলে গেলেন এবং 300 জন কর্মী খুন হলেন, যাকে খুনি বলেছিল তাকে নিয়ে যখন বিরোধী দলনেতা করে, সেই দল সম্পর্কে কিছু বলার নেই। পুরুলিয়া থেকে শুরু করে আমি 300 জন বলেছি, শুধু অভিজিৎ গেছে নাকি? অভিজিৎ যে যাদের মেরেছিল, যারা মেরেছিল বলে অভিযোগ, তাদের তো পরের দিনকে তোমরা জয়েন করাতে চেয়েছিলে, সেটা নিয়ে তো তোমাদের ইন্টারনাল ক্ল্যাশ হয়ে গেল। পাঁচালির মতো না, তোমরা 300 জন যখন আসবে তখন 108 বার বলতেই হবে, কারণ তোমরা বিরোধী দলনেতা করেছো। তোমরা 300 জনের খুনের দায় এই চ্যানেলে বসে তাদেরকে দিয়ে গেছো, দিনের পর দিন বলেছিলে তারা নাকি তোমার দল বানিয়ে নিয়ে আসছে। তাই তো বলছি, আমি তাই তো বলছি, কিন্তু সঙ্গে এইটা বলছি, তুমি তো নিজে 1000 জন ডাটা এন্ট্রি বা 1000 জন অপারেটর, তাদেরকে কোথা থেকে রিক্রুটমেন্ট করতে বলেছিলে? তোমরা কেন সরকারি ব্যবস্থায় সরকারি লোকেদের রিক্রুটমেন্ট করতে পারোনি? এখানে 1000 জন এখানে তো ক্ষমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে নিজেদেরকে আমি শুধু আমার আজকের এই দুজন বক্তাকে ঈর্ষা করতে পারি, কারণ আমার গলার যে অবস্থা, সত্যি সত্যি এদের সামলানোর স্কিল আজকে আমার পক্ষে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। শুধু গলা যে উচ্চগ্রামে উঠেছিল সেই উচ্চগ্রামে যখন তুলতে পারবো নিশ্চয়ই চেষ্টা করে দেখা যাবে। জোকস অ্যাপার্ট, আমি এখানে আমার পরের প্রতিবেদন রাখবো, যে প্রতিবেদন এই যে এত আমরা অতীতের কথা বলছি না, যে কি হয়েছে, বিধায়কের ভূমিকা ঠিক কী ছিল, তার মুখে কি স্লোগান ছিল, আজকে বাকি সব বাদ দিন, আজকে ওই অফিসে তিনি ঠিক কিভাবে একজন বিধায়ক সরকারি অফিসারদের নির্দেশ দিতে পারেন, পুলিশকে নির্দেশ দিতে পারেন, সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। আমি শুধু প্রতিবেদনটা দেখাবো, মন্তব্য আপনাদের, সিদ্ধান্তে আসার অধিকার একমাত্র আপনাদের। দেখুন স্যার, নমস্কার স্যার। স্যার, যদি পঞ্চায়েতে এগুলো হয়ে যায় স্যার তো খুব ভালো হয়। কে বলবেন, ঠিক 1 সপ্তাহ আগে তৃণমূলের এই বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলেছে। 1 সপ্তাহ পরেও বিডিও অফিসে তার অবাধ দাপট, দাদাগিরি।
তার কথায় যেন প্রশাসন উঠে বসে। বিডিও থেকে জেলা শাসক যখন চান তার সঙ্গে কথা। রিসিপ্ট তো দিচ্ছে, ডেটটা ওখানে পড়ে না, ডেটটা দিতে বলুন, ডেটটা দিতে বলুন। আর আমাদের বিয়ের টুগুলা তো আসছে, মানুষ ওই কি বলছে কি যে সকালে এসছে, সকাল থেকে ধরলেন খাওয়ার দাওয়ার পাচ্ছে না। আপনারাও কন্ডিশনিতে আসেন, দেখতে পাচ্ছি কোঅপারেশন লাগবে, সবই চারিদিক দিয়ে কোঅপারেশন লাগবে মানুষকে। আমরা আমাদের পুরোটাই দেওয়ার চেষ্টা করছি, আপনারাও কোঅপারেট করেন। ঠিক, ওকে, ধন্যবাদ এটা করার জন্য। বলেন সাহেব। বলছি সব ঠিকঠাক আছে, এই যে মানে রিসিপ্টটা করছেন কিনা, এই রিসিপ্টে ডেটটা দিয়ে দেবেন। আচ্ছা, বলছি আমি যা দেখলাম তাতে করে মানুষ 10টার সময় এসছে, বাচ্চা কাচ্চা হাতে করে নিয়ে এসছে, না জল না বিস্কুট না কিচ্ছু নাই। আমি যেটা চাইছি যে আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। কালকে আমরা ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, ওইখানে কথা হয়েছে ডিএমসারের সঙ্গে। আমরা সানডে পুলিশের সঙ্গে বসবো, নিজেদের আইসির সঙ্গে আজকে একটু বসে নেবো। আমার মোবাইলটা নিয়ে আসতে বলেন। গাইডলাইনটা ওইখানে যেটা আছে ওটাকে ফলো করার জন্য আমরা আপনার কথা অনুসারে চেষ্টা করছি। স্যার নমস্কার স্যার। স্যার আমি বিডিও অফিসে এসেছি, 10-15 হাজার লোকের হিয়ারিং চলছে। তা আমাদের অনুরোধ ছিল স্যার, যদি পঞ্চায়েতে এগুলো হয়ে যায় স্যার তো খুব ভালো হয়। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম, আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। যা চাই তাই করছেন পুলিশের সামনে। আচ্ছা, অফিসাররা খেতে গেছে, অফিসার করবে। আর আমি যেটা বলছি, আনার না ফোন করেন না গো আজকে, না জলের বোতল দেবো না, কে বলবে এই তৃণমূল বিধায়কের সামনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বিডিও অফিস? তারই এই দাপট সেই বিডিও অফিসে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। কি বিচিত্র দেখুন, রাজ্য রাজনীতিতে কত একই ধরনের শব্দবন্ধ সেই ঘুরে ফিরে চলে আসে। বাম আমলে আমরা শুনতাম যে তপন শুকুর হলো দলের সম্পদ, আর তৃণমূল আমলে শুনছি ফারাক্কায় যারা বিডিও অফিসে ভাঙচুর করেছে তারা নাকি কোট আনকোট দলের সৈনিক। একসময় কঙ্কালকাণ্ডে জামিন পাওয়ার পর 2012-র 7ই ফেব্রুয়ারি আলিপুর জেলের বাইরে দলের তরফ থেকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল নেতা সুশান্ত ঘোষকে। নেতাই গণহত্যায় অভিযুক্ত সিপিএম নেতা ডালিম পাণ্ডেকে জেল থেকে বেরোনোর সময় সংবর্ধনা দেওয়া হয়েছিল। আর আজ দেখছি যে সরকারি বিডিও অফিসে ভাঙচুর করেছে বলে দল ভাঙচুরকারীদের সংবর্ধনা দিচ্ছে মালা দিয়ে। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। আমার পরের বক্তা সায়নদীপ। গোকুলনগরের একটা ঘটনায় সিবিআই একজন সাক্ষীকে গ্রেপ্তার করেছে। তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সিপিএমের তৎকালীন নেতারা, তারা জামিনে রয়েছেন। আর ব্যাখ্যার মধ্যে গেলাম না, নিশ্চয়ই আলোচনায় আসবে। আসলে মনিরুলের ঘটনাটা আমার মনে হয় একটু ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙচুর করেছিলেন, সবাই বলেছিলেন ওটা আন্দোলন বলেছিলেন। এখন মনিরুল ইসলামও বিডিও অফিস, মুখ্যমন্ত্রীর পোষা এমএলএ, এটা বিডিও অফিস ভাঙচুর করে একটু আন্দোলন করবেন, এটা হয় না। ঠিক সন্দীপ, কিন্তু আমি বলছি বিধানসভার ভাঙচুরের ঘটনায় তৎকালীন স্পিকার বা পুলিশ কি ব্যবস্থা নিয়েছিলেন? 3 দিন মানুষের জন্য মিউজিয়ামের মতো ওই ধ্বংসস্তূপ প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়েছিল। আইনি ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? হয়নি। আমি জানি না যে তখন যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত তখন এটাই প্রচার হতো, মানে বিরোধী দলনেত্রী, যে এটা ভিন্ডিকটিভ, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাই মুখ্যমন্ত্রীর চেহারাটা কি সেটা দেখানোর জন্য সেদিন যা সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি চেহারার বিজ্ঞাপন হয়েছিল কিন্তু আইনি ব্যবস্থা হয়নি। আজকে এমএলএ চেহারা থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর চেহারাটা কি ছিল তখন। এখন আমার কথা হলো যে এইসব সাইড রোলে পাঠ করছে, এই মনিরুল ইসলাম বলুন বা যাই বলুন, ভুয়ো ভোটার রেখে দিয়ে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার যে ইলেকশন কমিশন তার পরিচালনায় যে নাটকটা চলছে তৃণমূল আর বিজেপির, তাতে এরা সব সাইড রোল। আসলে মোদির এজেন্ট মমতা, বিপদে পড়ে জনতা, এরাই নাটের গুরু।
কোমায় চলে গেছে যে তৃণমূল চুরি করে, তাকে এখন কোড়ামিন দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে কিনা ইলেকশন কমিশন আমি জানি না। তাণ্ডব করার সুযোগ কি করে পেল? কেন এত লোককে যেতে হবে বিডিও অফিসে? কেন গেল বিডিও অফিসে? আবার ইডির সামনে থেকে মুখ্যমন্ত্রী যে ফাইল পাচার করলেন তাতে সুযোগ কে দিল? আমার কথা হলো যে যেভাবে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে যে হেনস্থা করা হচ্ছে, এলাকা বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে, গরিব প্রান্তিক SC ST সংখ্যালঘু মানুষ তাদের টার্গেট। মানুষের ক্ষোভটা তুমি খোঁজ নাও কলকাতা শহরে কত মানুষ অকারণ নোটিশ পেয়েছে, হাজার হাজার। আমি তো বলছি মানুষের ক্ষোভটা স্বাভাবিক, কিন্তু এই ক্ষোভে সমাজবিরোধী ঢুকিয়ে তাণ্ডব করাটা তৃণমূলের নতুন কিছু না। ওয়াকআপ আন্দোলন আপনার মনে থাকবে যে দিল্লির একটা সিদ্ধান্ত, তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ রাস্তা নামলো, তখন মুখ্যমন্ত্রী বললেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তারপর আন্দোলনের নামে কিছু সমাজবিরোধী ঢুকিয়ে মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় তাণ্ডব হলো। আমাদের দুজন সমর্থক হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা খুন হলেন। বিজেপি ধর্মীয় রং দিল, ফায়দা তুললো, মেরুকরণ করলো। আবার যখন সব ধামাচাপা হয়ে গেল তখন বিজেপির কাছে এই ওয়াকআপ সম্পত্তি তৃণমূল বেচে দিল। এটা নতুন কিছু না। ইসি তো ইলেকশন কমিশন তো এর আগে 4 জন আধিকারিক বিরুদ্ধে FIR করার কথা বলেছিল। তার কি ব্যবস্থা রয়েছেন? স্বরাষ্ট্র মানে মুখ্য সচিব তিনি পরিবর্তন হয়ে গেছেন, এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমি মনে করি থানা, পুলিশ, বিডিও অফিস এগুলো একটা ঘুঘুর বাসা। পঞ্চায়েত ভোট লুট হয়েছে এই বিডিও অফিস থেকে, বিদেশ থেকে নমিনেশন ফাইল করানো হয়েছিল এই বিডিও অফিসকে ব্যবহার করে। এখন এই বিডিও অফিসকে ব্যবহার করে মানুষের ভোটাধিকার লুট করার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানে না যে কিভাবে আইপ্যাড গোটা এই ইলেকশন অফিসগুলোকে দখল করে নিয়েছে? SIR এর কাজ করছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের কর্মচারীরা, আর এখানে দাঁড়িয়ে এই সমস্ত নাটক হবে। 10 দিন ধরে তো বামপন্থীরা মানুষের এই মানে হেনস্থা নিয়ে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভে রয়েছে। কোথাও তো এই তাণ্ডব করতে হয়নি, উল্টে SIR এর বিরুদ্ধে বামপন্থীরা যখন রাস্তা নেমেছে তখন কোথাও স্বপন দেবনাথ একজন মন্ত্রী বারাসাত ব্লক 2 অফিসে আমাদের বামপন্থী নেতাকর্মীদের ওপর যেভাবে আক্রমণ করেছে এই তৃণমূলের নেতাকর্মীরা, এটা নতুন কিছু না। বীর বন্দনার কথা বলেছেন, সব এসে গেছে। বিলকিস বানো থেকে শুরু করে প্যাটিস বিক্রেতা কুলদীপ সেনগার, তাকে যেভাবে দাঁড়িয়ে সুশান্ত ঘোষ এসে গেছে, তাকে দাঁড়িয়ে যেভাবে কুলদীপ সেনগার ধর্ষণের ঘটনায় তাকে জামিন দেওয়ার বিধায় এবং গোটা পরিবারটা ধ্বংস করে দিয়েছে, সেইটা আমাদের কিন্তু অনেক মানে এটা ভাবনার মধ্যে রাখা উচিত। আর আমার কথা হলো যে আসলে আমি আবারও বলছি, এই যখনই ভোট আসে কখনো অনুব্রত, কখনো হুমায়ুন কবির, কখনো এই মনিরুল, তাদেরকে সাইড রোলে নামিয়ে দেওয়া হয় আর মূল ইস্যুগুলো আড়াল হয়ে যায়। পুলিশ, আমি আবারও বলছি, আমি তো বলছি পুলিশের ডিজিপি বা পুলিশের সিপি এরা মুখ্যমন্ত্রীর ফাইল পাচারের কাজে ব্যস্ত থাকে। এ কি করে অ্যাকশন নেবে? অ্যাকশন নিতে পারলে এই যে ছোট্ট তামান্নাকে যে গলায় বোমা মেরে খুন করে দেওয়া হয়েছিল, আজকে তার অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তামান্নার মা হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছিল, পুলিশ হাসপাতাল থেকে বার করে সে যাতে চিকিৎসা না পায়, গোটা ব্যাপারটা ধামাচাপা করে দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। এই টেবিলের তলায় লোকানো পুলিশের থেকে আপনি কি প্রত্যাশা করেন? আর দাদা, সবাই এখানে জানেন 194 বলে একটা ধারা আছে, এবং সেই 194 ধারা MLA-দের প্রিভিলেজ দেয়। সেই প্রিভিলেজটা হচ্ছে 40 দিন মানে অধিবেশনের 40 দিন আগে এবং 40 দিন পরে কোনো সিভিল কেসে তাকে গ্রেফতার করা যাবে না। এটা লেখা আছে সংবিধানের 194 নম্বর ধারায়, প্রিভিলেজেস অফ দ্য MLA-তে পরিষ্কার লেখা আছে। এবার আমার স্যারের কাছে জিজ্ঞাসা, তুমি আমি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বলিনি, কিন্তু ভিডিও অফিসে ভাঙচুর কোনোভাবে সিভিল কেস নয়, 100% ক্রিমিনাল কেস। 2 নম্বর, ওনার উপস্থিতিতে আইপিসি উনি করেননি, কিন্তু কিন্তু আমি বলছি আইপিসি অনুযায়ী তুমি সিভিল কেসের নয় তো ক্রিমিনাল কেস। আমি আবারও বলছি, কোনো ইমিউনিটি নেই। উপস্থিতি আর নিজে করার মধ্যে পার্থক্য আছে। সায়নদীপ কিছুক্ষণ আগে প্রমাণ করে দিল। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছিল, তুমি প্রশ্ন করলে আইনি ব্যবস্থা নেওয়া যায়নি কেন, ও কথাটা গোল 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 ঘুরিয়ে দিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত ছিলেন, আর যে অর্জুন সিংরা ভেঙেছিল সে তারা আজকে বিজেপিতে। যেমন যারা 300 জনকে খুন করতে দোষী সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে। অর্জুন সিং ফুটেজটা বের করলে প্রদীপ্ত তোমার এম্বারাসমেন্ট বাড়বে, তার কারণ এখনো 80% তৃণমূলেই আছেন এবং বড় বড় চেয়ারে আছেন। মুখ্যমন্ত্রী অর্জুন সিং শুধুমাত্র বলির পাঠা, এ তো প্রমাণ করছেন। এই যে আছে তো সবই তো তোমাদের, খালি তো ইরাকা মাল উদা একই কোম্পানির প্রোডাক্ট আলাদা গোডাউনে বিক্রি হয়। এ বাদ দিয়ে আমার নতুন করে যেরকম ঋতব্রত বিক্রি হয়, ঋতব্রত বিক্রি হয়, তাপস চ্যাটার্জি বিক্রি হয়েছে তো। দেখুন, আমার তৃণমূল CPM এর ভাই একই ব্যাপার, যাই হোক ইন্ডি জোটের সদস্য, তিনি বললেন ধর্মীয় রঙের জন্য নাকি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুকে ধর্মীয় রং বিজেপি লাগিয়েছে।
ওনার লজ্জা করে না বলতে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কি কারণে মারা হয়েছিল? শুধু এবং শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, এবং যারা মেরেছিল তাদের বিরুদ্ধে কথা বলছে। নাম ভাঙিয়ে খাচ্ছে, আর এদের দলের নেতা সব্যসাচী চ্যাটার্জি দাঁড়াচ্ছে তাদের ক্রিমিনাল কেসে একমাত্র যদি বিধানসভার মধ্যে থাকেন তাহলে তাকে অ্যারেস্ট করার জন্য স্পিকারের অনুমতি নিতে হবে। ঠিক কথা। কিন্তু বাইরে যদি থাকেন কোনো অনুমতি লাগে না। আমি অ্যারেস্ট করেছি শুধুমাত্র এই কেসে এত নম্বর ধারার এই ওয়ারেন্ট বলে আমি তাকে অ্যারেস্ট করেছি। আমি এইটুকু শুধু মেসেজ দিয়েছিলাম স্পিকারকে। আমি যাব, কিন্তু তার আগে দ্রুত একবার এই মালা দিয়ে জামাই আদর করে বরণের প্রবণতা, আমি বলছি এই প্রবণতা নিঃসন্দেহে অপরাধকে প্রশ্রয় দেয়। এবং দুর্ভাগ্য কি জানেন, দল নির্বিশেষে বিভিন্ন দল এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে এই প্রবণতা ফলো করে। দেখো, তৃণমূল বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিস তছনছ করে দেওয়া হয়েছিল। জামিন মেলার পর সেই তৃণমূল নেতাকর্মীদের গলায় মালা পরিয়ে বীরের সম্বর্ধনা দেওয়া হলো। তবে তৃণমূলে এমন ঘটনা যে এই প্রথম ঘটলো এমনটা একেবারেই নয়। আইএসএফ কর্মীর খুনের মামলায় প্রায় 7 মাস জেলে থাকার পর 2024-এর 3রা জুলাই জামিন পেয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বারুইপুর সেন্ট্রাল জেলের বাইরে খুনে অভিযুক্ত আরাবুল ইসলামকে ফুলমালায় বরণ করেছিলেন তৃণমূল কর্মীরা। নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর তাকে বহিষ্কার করে তৃণমূল। তবে 2 বছর হাজতে থাকার পর শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্তি পেতেই ফুলের মালা আরতিতে তাকে বরণ করতে দেখা যায় তৃণমূলেরই নেতাকর্মীদের। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে অনুব্রত মণ্ডল যখন জেলে, তখন তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা শোনা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এবার ফারাক্কাতেও এসবেরই পুনরাবৃত্তি দেখা গেল। তারা তো কার্যত বীর পুজো পেল, তাদের সম্বর্ধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যারা নিরাপদ আশ্রয়ে বসে মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, সময় বলে দেবে। তৃণমূল এটা তো কালচারের মধ্যেই আছে, যে যত বড় অপরাধী সে তত বেশি গুরুত্বপূর্ণ, তার পোস্ট তত বেশি হবে। এটা আরাবুলের সময়তেও দেখেছেন, অন্য সময়তেও দেখেছেন। গোটা তৃণমূল দলে এটা একেবারে হই হই কাণ্ড। যত বড় অপরাধী তত বড় সম্পদ, তত বড় তৃণমূলের নেতা। তবে এমন ঘটনা যে শুধু তৃণমূলেই ঘটে এমনটা নয়। সম্প্রতি ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচিতে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী 3 জনই। এরপর তাদের সংবর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2022-এর 12ই ডিসেম্বর বালুরঘাটে বিডিও অনুজ শিকদারের ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ সরকারকে। 53 দিনের মাথায় জামিনে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত বিজেপি নেতাকে মালা পরিয়ে বাইক র্যালি করে নিয়ে যান দলেরই নেতাকর্মীরা। 2018 সালে ঝাড়খণ্ডে পিটিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 8 জনকে জামিন দেয় আদালত। তাঁদের মালা পরিয়ে বরণ করে বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওই অভিযুক্তদের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি বিধায়ক এবং মোদী সরকারের তৎকালীন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা। 2002 সালে গুজরাট হিংসার সময় সে রাজ্যে ধর্ষিতা হয়েছিলেন বিলকিস বানো। 2022 সালে সেই ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। এরপর সেই ধর্ষকদের মালা পরিয়ে সম্বর্ধনা দেয় বিশ্ব হিন্দু পরিষদ। 2024 সালের 2রা সেপ্টেম্বর বারাণসীতে এক ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত 2 বিজেপি নেতা জামিনে বেরোতেই ফুলমালায় বরণ করে নেওয়া হয় তাদের। সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় 2024 সালের অক্টোবরে জামিন পায় অভিযুক্ত 8 জন। তার মধ্যে 2 জনকে ফুলমালা দিয়ে বরণ করে নিয়েছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী। সিপিএমও জেল মুক্তির পর সম্বর্ধনার ছবি দেখা গেছে। কঙ্কালকাণ্ডে ধৃত সুশান্ত ঘোষ জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই ছবি দেখা গিয়েছিল ছোট আঙারিয়া কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা তপন ঘোষ এবং সুকুর আলীর জামিনের পরও। অভিযুক্ত এফআইআর, অভিযুক্ত গণহত্যায় অভিযুক্ত, এদেরকে তো সিপিএম পরবর্তীকালের
মানে রাজ্য সরকার পরিচালনার নেতৃত্বে নিয়ে এসছে, সিপিএম কোন মুখে বড় বড় কথা বলে? এই সিপিএম জ্ঞান দিচ্ছে, এই সিপিএম আজকে সাধু সাজছে। বিজেপি একের পর এক গণহত্যা, বিজেপি একের পর এক গণধর্ষণের কেসের লোকদের বীরের সম্বর্ধনা নিয়ে যাচ্ছে, তারা বড় বড় কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, গুরুতর অভিযোগ ওঠার পরও কেন বারবার এভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়ায় বিভিন্ন দলগুলো? যাদের পেশি শক্তি বেশি, যারা কোনো একটা জায়গায় ক্ষমতা দখল করতে পারেন, যারা কোনো একটা জায়গায় মানুষকে ভয় পাওয়াতে পারেন, সেই মানুষগুলোকেই আবার ডেকে এনে এই রাজনৈতিক দলগুলো যখন সম্বর্ধনা দেয়, তখন কিন্তু যেটা বোঝা যায় ভারতের যে একটা গণতান্ত্রিক ফেব্রিক, সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে কিন্তু আমরা মোটের ওপর একটা আধিপত্যবাদকে সামনে নিয়ে আসার সুযোগ করে দিচ্ছি। রাজনৈতিক দলগুলোই এই কাজটা করছেন। এই সংস্কৃতি চলতে থাকলে কি গুন্ডামি অপরাধের আস্তানা আদৌ সম্ভব? এবিপি আনন্দ। দেখুন, আমাদের আশঙ্কাটা সম্পূর্ণ অন্য জায়গায়। মনিরুল ইসলাম কোনো ব্যক্তি নন, আসলে মনিরুল ইসলাম একটা প্রবণতা, যে প্রবণতা শুধু অন্যায়ের প্রতিকার করে না তাই নয়, মুক্ত কণ্ঠে অন্যায়কে জাস্টিফাই করে। আজ মনিরুল ইসলাম সংবর্ধনা প্রসঙ্গে বলছে যে যারা সরকারি অফিসে ভাঙচুর করেছে তারা মানুষের জন্য কাজ করতে গেছিল। ভাবুন, মানুষের জন্য। একটা সরকারি অফিসে ভাঙচুর নাকি কোনো খারাপ কাজ নয়, ওটা মানুষের জন্য কাজ। আমার পরের প্রশ্নটা অর্ণবের কাছে খুব পরিষ্কার। এরপর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিরোধীরা, মানে এ রাজ্যের বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্য বিরোধীরা যখন কোনো ইস্যুতে সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, সরকারি বাড়ি, সরকারি অফিস ভাঙচুর করবে, তখন সরকার আর শাসক দল মেনে নেবে তো যে এক, ক্ষোভটা স্বতঃস্ফূর্ত ছিল যা এখন বলা হচ্ছে, দুই, সরকারি দফতরের ভাঙচুরটাও মানুষের জন্য কাজ হতে পারে, মানুষের জন্য আন্দোলনে এইসব হতেই পারে, কোনো খারাপ কাজ নয় আজ যা বলা হচ্ছে। মানে বিরোধীরা এই ঘটনা ঘটালে তখন সরকার আর তৃণমূল এই যুক্তি মেনে নেবে তো? অর্ণব কি বলে? সুমনদা, যে কোনো ঘটনার যখন আমরা ব্যাখ্যা করব এবং যে কোনো ঘটনার যখন আমরা আলোচনা করব, তখন প্রত্যেকটা কনটেক্সট ওয়াইজ হওয়া উচিত। যে প্রেক্ষিতে হচ্ছে সেই প্রেক্ষিতটা। এখানে আপনি যদি বিলকিস বানো, গৌরী লঙ্কেশ, কুলদীপ সেঙ্গার বা আসিফা, যাকে কাঠুয়াতে ধর্ষণ করা হয়েছিল, তার সমর্থনে মিছিল বার করা হয়েছিল, তার সঙ্গে যদি আজকের যে প্রেক্ষিত পশ্চিমবাংলায় চলছে, ঠিক যে ঘটনা আমরা এই আন্দাজগুলো দেখতে পাচ্ছি, দুটোকে যদি এক করে দিই তাহলে মনে হয় ঠিক হবে না। পুরো জিনিসটার মধ্যে একটা পার্থক্য আছে। সুবিধের মতো প্রেক্ষিত ভাজার তোমার নতুন কিছু নয়। এর আগে নাট্যকর্মী অর্পিতাকে আমি দেখেছিলাম যে দিল্লির ঘটনার সঙ্গে কলকাতার ঘটনার প্রেক্ষিত আলাদা করতে, তুমি করতেই পারো। এখানে এ পর্যন্ত যে কটা শব্দ শুনলাম, নৈরাজ্য, আইন বহির্ভূত, নিয়ম ভাঙা, সমাজ বিরোধী যে শব্দগুলো শুনলাম, আমার মনে পড়ে যাচ্ছে যখন 2007, 8, 9 উত্তাল বাংলা, কবি সুমনের একটা বিখ্যাত গান ছিল, আসুক না নৈরাজ্য, ধুকে 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 মরার চাইতে একাই হোক না গ্রাহ্য। নৈরাজ্য সেইখানে সেই সময় অন্তত একটা কজের জন্য ছিল, একটা লড়াইয়ের একটা প্রতীক হিসেবে ছিল। এবং এইখানে আমি বলছি, সুমনদা কি বলছো, যে সরকারকে তুমি কথায় কথায় সমর্থন করো সেই সরকার চলছে। না না না, আমি বলছি তেভাগা আন্দোলন, আর নৈরাজ্য করছেন সেই সরকারের সেই শাসক দলের বিধায়ক। একটা অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে, 19 তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন তার যে 10টা পয়েন্ট, আপনি আজকেও খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, ওই রিসিপ্ট দেওয়া থেকে আরম্ভ করে যে যে অর্ডারগুলো দেওয়া হয়েছে মানা হচ্ছে না সমস্ত জায়গায়। অর্ণব, আমি 100% একমত, কিন্তু সেই অর্ডার তো রাজ্য সরকারও মানছে না। একেবারে তুমি যে অর্ডারের কথা বলছো, সেই অর্ডারে ডিজিপিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে কোথাও কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম যেন না হয়, সেই আদেশ মানা হয়েছে। প্রত্যেক ডিএমকে বলা হয়েছিল নির্বাচন কমিশনের যে সংখ্যক কর্মী দরকার সেই সংখ্যক যেন সাপ্লাই দেওয়া হয়, মানা হয়েছে। আমি বলছি ওই একই অর্ডারের রাজ্য সরকারের পার্টগুলো আমি মানবো না আর অন্য পার্টগুলো মানবো না, মানছে না কেউ বলে কান্নাকাটি করবো, এটা একসঙ্গে হয় না। লজিক্যাল ডিসক্রিপেন্সি এনে এই যে এত সংখ্যক মানুষকে এরকম হয়রানির মুখে ফেলা, এইখানে এটা তো পশ্চিমবঙ্গ সরকার করেনি, এটা তো একটা মেটিকুলাস ডিজাইন, যে ডিজাইনটা বিহারে করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি ওখানে করা হয়নি, এখানে করা হচ্ছে। কেন করা হচ্ছে? তার কারণ 54 লক্ষ। কিন্তু সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার কি গুন্ডামিকে অ্যালাউ করতে পারে, চোখ বন্ধ করতে পারে যখন নিজের দল গুন্ডামি করছে? অফিশিয়ালি অন্তত আমি যে কটা শো দেখেছি আপনার, যে কজন অফিশিয়ালি এখানে এসেছেন এবং আপনার শোতে যারা এসে কথা বলেছেন, তারা প্রত্যেকে কন্ডেম করেছে, যে তারা কিন্তু কখনো বলেনি যে জিনিসটাকে আমরা সমর্থন করছি। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা এমন একটা জায়গায় গিয়েছে যখন অত্যাচার অসহনীয় হয়ে ওঠে, তখন মানুষের যে প্রতিবাদটা হয়, সেই প্রতিবাদ কখনো কখনো, আমি বলছি হওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি কখনো কখনো সেটা নিয়ম বহির্ভূত হয়ে যায়, এটা হয়তো হওয়া উচিত নয়। কিন্তু আমি বলছি যে আমি উদাহরণ দিলাম যে তেভাগা আন্দোলন বলুন থেকে আরম্ভ করে যেমন খাদ্য আন্দোলন বলুন, তো নিয়ম হয়নি।
কেলেঙ্কারি। আমি বিলকিস বানুর উদাহরণ আর এই উদাহরণ তুমি আলাদা করছো, আর তেভাগা খাদ্য আন্দোলনের সঙ্গে এই ফারাক্কার বিধায়কের গুন্ডামি আর হুলিগানিজম এক করছো। সুমনদা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এই ভোটাধিকার কেড়ে নেওয়া এইরকম ভাবে, এটা কি ভারতবর্ষ দেখেছে আজকে ৭৮ বছরের স্বাধীনতার ইতিহাসে? ভারতবর্ষ কখনো দেখেনি এই জিনিস। এই যে একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করো এবং হরণ করে একটা রাজনৈতিক এজেন্ডা চাপিয়ে দাও, এই জিনিসটাও কিন্তু কখনো দেখেনি। অর্ণব, আমি যদি বলি ডিজাইনটা উল্টো দিকে, যে এই ক্ষোভটার সঠিক ক্ষোভ এবং সঠিক কারণে ক্ষোভ, কিন্তু তার সুযোগ নিয়ে কেউ আবার এইরকম ডিজাইন করেনি তো যে লুটে পুটে দে বাবা, না কি যেন বলে প্রবাদটা, কি বলে, লুটে পুটে খাই, এলোমেলো করে দে বাবা, লুটে পুটে খাই। মানে আমি বলছি এই পরিকল্পিত সন্ত্রাসের পেছনে একটা নির্দিষ্ট ডিজাইন নেই তো। সুমনদা, এখানে ডিজাইন আপনি যদি খুঁজতে চান তাহলে সেই আপনি অনেক ডিজাইন খুঁজে বার করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় তো যে প্রেক্ষিতটা এখানে দেখা উচিত। আমি বিশ্বাস করি না 84 বছরের যে বৃদ্ধকে প্রায় টানতে টানতে তাকে এসআইআর বের করে ওই যন্ত্রণার মধ্যে নিয়ে আসছে তিনি, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি আমি একমত। সেই বৃদ্ধ বা তার আত্মীয় স্বজন বিডিও অফিস ভাঙচুর করেন না, করে হচ্ছে ঠিক যে কারণে মেট্রো লাইন চালু হলে যে অর্গানাইজড অটোওয়ালাদের সংগঠন বেনামে মেট্রো ভাঙচুর করে, টিকিট কাউন্টার ভাঙচুর করে, সেই রকম পরিকল্পনা নেই তো। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার সময় এসেছে। অফিশিয়ালি দল এই কথাটা বলেছে যে আমরা এই ধরনের ঘটনা সমর্থন করি না, যদি কেউ করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমি আমি তার প্রেক্ষিতটা বলছি, এটাও তো আমরা কখনো দেখিনি যে একটা এসআইআর এর মতন একটা এরকম একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করা এবং সেইভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা, এই জিনিসটাও তো আমরা কখনো দেখিনি। কেন আমাদের এখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে ছিল না, এখানে এলো? তার কারণ 54 লক্ষ যে নামটা বাদ দিয়েছে এটা যথেষ্ট মনে হয়নি। যারা এই পিছন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে এটা করছেন তারা মনে করেছেন এটা যথেষ্ট নাম্বার নয়, নাম্বারটা আরো বেশি চাই। কারণ প্রথম দিন থেকে তারা বলছেন 1,25,00,000, কখনো বলছেন 1.5 কোটি, একজনও রোহিঙ্গা পাওয়া যায়নি। তাহলে কেন তারা বলেছে? এবং উত্তরপ্রদেশে প্রায় 3 কোটি বাদ গেছে। আমি বলছি অর্ণবের এই পার্টটায় কিন্তু অনেকে একমত হবেন যে একেবারে পরিষ্কার টার্গেট ফিক্স করে দেওয়া হয়নি তো, 58 লক্ষে আর পোষাচ্ছে না, ব্যাপারটা এইরকম নয় তো। এইখানে আমার কোনো সংশয়ের জায়গা নেই, যেটা নিয়ে নিশ্চয়ই কে বলতে চাইবে। দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা হচ্ছে, শুধুমাত্র তো পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না। আপনি বলুন তো, যে কোনো অবিজেপি শাসিত রাজ্য তো এসআইআর হচ্ছে, ওদের কেরালাও হচ্ছে, সেখানে সংশয় থাকতে পারে, প্রকোপ থাকতে পারে, সব থাকতে পারে। গুন্ডামি আর কোথায় হচ্ছে? এটা হচ্ছে ওই যেটা আপনি বললেন, এলোমেলো করে দে বাবা, লুটে পুটে খাই। কারণ এরা চাইছে এই এলোমেলো করে, অব্যবস্থা করে, যাতে এসআইআর শুনানি প্রক্রিয়াটা বন্ধ করে দিতে, যাতে কিনা একজন বাবার 359টা ছেলে কিভাবে হয় এই প্রশ্নটা নির্বাচন কমিশন যাতে প্রশ্নটা তুলতে না পারে। কেন এই প্রশ্ন তোলা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, 45টা ভিডিও অফিস আছে বাংলায়, তুমি ইতিমধ্যে একটা ভিডিও অফিস নিয়ে ঘটনাক্রম দেখাচ্ছ। এসওপি অনুযায়ী বাকি প্রত্যেকটা ভিডিও অফিসের ব্যবস্থা আমি শেষ করে দিই। বার্তা দেওয়া হয়েছে, যাদেরকে মালা দেওয়া হয়েছে বলা হচ্ছে তাদেরকেই গ্রেফতার পুলিশ করেছে, তারা 6 দিনের কাছাকাছি জেলে ছিল দাদা। এবং সেখানে মালা পরানোর ঘটনা একটা দিক, সেটা শাসক দল যেটা নাগরিক অধিকারের কনটেক্সটে বলছে সেটা একটা আলাদা দিক। আবার বলছি দাদা, তুমি বলছো দাদা যেটা বললো কনটেক্সটটা বলবে না। আজকে এত সব আলোচনার মধ্যে ওই মানুষদের হয়রানিগুলো হারিয়ে যাচ্ছে না? যে কাতর আজকে তারা করছে, যেভাবে কাতর ভাবে তারা করছে, যেভাবে তাদেরকে রাজনীতি দাঁড়িয়ে রাখছে, সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে। অলরেডি 20,000 নাম বেরিয়ে গেছে, অলরেডি 20,000 নাম বেরিয়ে গেছে। 20,000 যে চুরি করেছে তাকে তো ধরে নিয়ে আজকে চুরি করেছে করেছেন গল্প করছেন এই সময়। 2023 সালে পঞ্চায়েত ভোটে আমার বইয়ে আমি পুরো তালিকা দিয়েছি, নাম ঠিকানা দিয়েছি। 64 জন লোক খুন হয়েছিল, তার মধ্যে তৃণমূলে ছিল 34 জন। একদম কোথায় গিয়ে আন্দোলন হয়েছিল, কোথায় এরকম বিক্ষোভ দেখানো হয়েছিল? তাহলে 64 জন লোক খুন হয়েছিল, তার মধ্যে 34 জন তৃণমূলে দেখা গিয়েছিল। আন্দোলনটা এক জায়গায় হয়েছিল, ভোটের আন্দোলনটা আন্দোলন নয়। যে 2007 সালে নাকি ওই আন্দোলনের কজ ছিল মহান আদর্শ, আর তার এফেক্ট হয়েছে তৃণমূলের একটা রেজিস্টার চোরে পরিণত হয়েছে। জনগণের সর্বনাশ আর টিএমসি হলো টিএমসির পৌষ মাস। আমি বলছি এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, রেজিস্টার কোনটা খুনি? এমনি তো প্রধানমন্ত্রীরা কয় ভাই, সুশান্ত ঘোষকে পরিষ্কার করে মালা দাও, বিহারী বাজপেয়ীরা কয় ভাই ছিল, সেটা একটু দেখা দরকার। কিন্তু আমার তার থেকেও বড় কথা যে
প্রধানমন্ত্রী তো বলেন যে উনি নাকি বায়োলজিক্যাল সন্তান নন, ঈশ্বর একদম পরামর্তা থেকে পাঠিয়েছেন, কথা বলবেন তাহলে না। তার নামেও কি বাজে লজিক্যাল কথা বলবেন ডিসক্রিমিনেন্সি না। নোটিশ পাবে? উনি কি না বলেছিলেন? টার্গেট করে কোনো আরে লজিক্যাল আপনারা ডিসক্রিমিনেন্সি তো- নোটিশ পাওয়া আরে যাবে? আপনারা কি করে গরিব বুঝবেন মানুষ এটা? SC/ST আপনারা তো সংখ্যালঘু অন্য দেশে- তাদেরকে বেছে অন্য বেছে দেশের পাঠানো হচ্ছে। চেয়ারম্যান নিজের চেয়ারম্যান ইউপিতে করে। সেটা হচ্ছে না, চারটার মুখে অন্য রাজ্যে ঝাল সেটা হচ্ছে না। তাই আপনারা বুঝবেন না। হাইপেকের সাহায্যে নিয়ে এই কাজ করছে। আরে বলুন না। সমস্ত বিজেপিতে আপনারা থাকেন, বেশ, তৃণমূলের আমি সঙ্গে। দেখুন, একটু আগে প্রদীপ্ত একটা সংশয় তুলেছে যে এই বিধায়ককে তার কীর্তিকলাপ দেখালে সেটা সাধারণ মানুষের হয়রানি, সেই ছবিটা ঢেকে যাবে না তো? ঢাকছে না তো। তার কারণ প্রতিদিন নিয়ম করে সাধারণ মানুষের হয়রানি আমরা দেখাচ্ছি। পরিকল্পনার অভাবের জন্য হয়রানি, একাধিক অস্পষ্টতার জন্য হয়রানি। প্রথম দিন থেকে এসআইআর ঘোষণা থেকে যেটা বলছি যে এর মূল সূত্রটা লুকিয়ে আছে। কেন এর আগের এসআইআরগুলো এই ভারতবর্ষে সফল হয়েছে? তার কারণ কমিউনিকেশান। সফল কমিউনিকেশান যদি হয়, মানুষকে বোঝানো যায়, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এক্ষেত্রে হয়নি। তার কারণ ডে ওয়ান থেকে কমিউনিকেশান গ্যাপ ছিল, এবং যে হয়রানির লাইন, আবার প্রদীপ্তকে আমি আশ্বস্ত করছি, একটুও ঢাকবে না। একদিকে ক্ষোভের নামে গুন্ডামি হলে, ভাঙচুর হলে, আমার আপনার করের টাকায় তৈরি সরকারি সম্পত্তি যদি পোড়ানো হয়, জ্বালিয়ে দেয়া হয়, নিঃসন্দেহে তার তীব্র প্রতিবাদ করব আমরা। পাশাপাশি মানুষের হয়রানি এবং নির্বাচন কমিশনকে আয়না দেখানোর কাজটাও সমানভাবে করব। আমার পরের প্রতিবেদনে মানুষের সেই হয়রানি এবং নির্বাচন কমিশনকে তাদের আয়নাটা দেখাবো। কেউ বিশেষভাবে সক্ষম, কারোর অশক্ত শরীর, কেউ আবার শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়লেন। একাধিক ভোটার প্রকাশ্যে উগরে দিলেন ক্ষোভ। বৃহস্পতিবার জেলায় জেলায় দেখা গেল ভোটারদের ভোগান্তির এই সব ছবি। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হীরাপুর মল্লিক পাড়ার বাসিন্দা শেখ হবিবুর বিশেষভাবে সক্ষম। সামান্য কাজ করতেও সাহায্য লাগে তার। কমিশনের তলবে তাকেই লাইন দিতে হয়েছে শুনানিতে। সঙ্গে এসেছেন বাবা। কোনো কাজকর্ম কিছু করতে পারে না, চলতে বলতে হাঁটতে পারে না, ওরা প্রতিবন্ধী, ভালো কথা বলতে পারে না। বয়সের ভারে ভারাক্রান্ত হাওড়া শিবপুরের বাসিন্দা ভোলা শঙ্কর কেটিয়া। 85 বছর বয়সে তিনি এসেছেন এসআইআর এর শুনানির জন্য। কানে কম শুনেন, কাজটা শেষ হওয়া জরুরি ছিল না। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়েন দুই ভোটার। হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে ওনার মাথাটা এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ভয়টাই করেছে, আরও নার্ভের প্রবলেম, আরও টেনশন করেছে। দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, 10টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, ওতে মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু কেন এই হয়রানি? কেন ভোটারদের অসুবিধা পোহাতে হবে? কি করছে নির্বাচন কমিশন? অবৈধ ভোটারদের বাদ দেওয়া যেমন কমিশনের দায়িত্ব, তেমনি সাধারণ মানুষকে হয়রান করাও তো তাদের কাজ হতে পারে না। কোনো ক্ষেত্রে যে ট্রাইবাল নামে কিছু কিছু পদবি আছে, যেমন ওরাও, সেখানে সামান্য ভুলের জন্য নোটিশ ইস্যু হয়েছে, সেই জন্য মানুষকে আসতে হয়েছে। কিন্তু এটাও ঠিক যে এই এক্সারসাইজের মধ্যে দিয়ে রোলটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং কিছুটা অসুবিধা হচ্ছে ভিড়ের জন্য, কিন্তু সব জায়গায় আমাদের প্রশাসন চেষ্টা করছে যাতে মানুষের অসুবিধাটা কমানো যায়। এসআইআর এর শুনানি চলাকালীন বুধবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিনপুর 2 নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষকে। সুনীত হালদার, সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দেশ চলে সংবিধান অনুযায়ী। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা দুবেলা বলেন এই সংবিধানের আর্টিকেল 324 নাকি জাতীয় নির্বাচন কমিশনকে সমুদ্রের মতো ক্ষমতা দিয়েছে, ওশান অফ পাওয়ার। কিন্তু ক্ষমতার প্রকাশ তো দূরের কথা, নির্বাচন কমিশনের ন্যূনতম নির্দেশটুকুও পালন হতে দেখি না। ধরুন, এতগুলো মাস কেটে গেল, 4 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল ইসি তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্তকে, কিচ্ছু হয়নি। পরের উদাহরণে আসি। সংবিধানের রক্ষাকর্তা বিশেষজ্ঞরাই বলেন সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্টের প্রত্যেকটা নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। সুপ্রিম কোর্ট লিখিত আদেশ দিল যে রাজ্যের ডিজিপিকে এসআইআর এর শুনানির সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ডিএমকে যথেষ্ট সংখ্যক কর্মী যোগান দিতে হবে। এই নির্দেশের পরেও কোথায় সরকারি কর্মীদের এসআইআর করার কাজে কোন নিরাপত্তাটা সুনিশ্চিত হয়েছে বলুন তো? কোথায় হয়েছে? আমার ভাষার জন্য মার্জনা করবেন, নির্বাচন কমিশনকে নিধিরাম সর্দার প্রথম দিন বলেছিলাম, একেবারে ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার। আজও এই প্রশ্ন উঠছে। আমার পরের বক্তা রবীন্দ্রনাথদার কাছে যাবে। হ্যাঁ, নির্বাচন কমিশন কিন্তু একেবারেই নিধিরাম সর্দার নয়, মানে কনস্টিটিউশনের আওতায়। তবে সেটা বলবার জন্য একটু প্রেক্ষাপটটা দরকার। দেখুন, ফরাক্কায় মনিরুল ইসলামের
বিডিও অফিস ভাঙচুর, তারপরে অভিযুক্তরা গ্রেপ্তার, তারপরে সেই তাদের জামিন পাওয়া, তারপরে সেই অভিযুক্তদের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা, এবং পরের দিন গিয়ে আবার মনিরুল ইসলামের একই ধরনের চিৎকার চেঁচামেচি। এটা একটাই জিনিস প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই, ল অফ দ্য এমএলএ অফ রুলিং পার্টি সেটাই আছে, দলের শাসনই সেখানে শেষ কথা। এবং ক্যাডারদের বোঝানোর দরকার হচ্ছে তোমরা যে কাজ করছো সেটা বীরের কাজ, ভয় দেখাতে হবে প্রশাসনকে যাতে ভবিষ্যতে তারা কোনোভাবে নির্বাচনের কাজে নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন। কিন্তু এখানে নির্বাচন কমিশন কি করছে দেখুন, আমার এই কথা বলবার সময় মনে পড়ছে আমি ইলেকশন কমিশন রোল পড়াই ক্লাসে, এবং সে সময় বলি ল্যান্ডমার্ক পিরিয়ড হচ্ছে যেখানে ইলেকশন কমিশন বেরিয়ে এসেছিল তার সেল থেকে, সেটা হচ্ছে টিএন সেশনের সময় 1990-এর ওই 91 থেকে বেশ কিছুটা কাল পর্যন্ত ছিলেন। সেই সময় আমার মনে পড়ছে 95 সালে লালু যাদব তিনি বলেছিলেন, আমি লালু যাদবের মতো অত সুন্দর বাংলা হিন্দি বলতে পারবো না, উনি বলেছিলেন ইয়ে সেশনোমা নির্বাচন কর রহা হ্যায় কে কুম্ভ, মানে কুম্ভ মেলা করছেন না সে নির্বাচন করছেন। লালু যাদবকে চুপ করিয়ে দিয়েছে, চুনাও কর রহে ইয়া কুম্ভ, চুনাও কর রহে কুম্ভ। তো ঠিক তারপরে মানে তার 4 বছর আগে 91 সালে ইউপির ইলেকশনের একজন অফিসার বলেছিলেন, আমি সেই কথাটা বলছি, উই আর অ্যাট দ্য মার্সি অফ এ মার্সিলেস হেড। এইভাবে তিনি নির্বাচন করাতেন। অথচ দেখুন নির্বাচন কমিশন 4 জনের বিরুদ্ধে অগাস্ট মাসে আদেশ দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করে এফআইআর করতে হবে, কোনো আদেশ মানা হয়নি। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করবার কথা বলেছিলেন, মানা হয়নি। অথচ আমি আপনাদের বলছি এই আমার হাতে এখানে আমি পরে দেখাতে পারি, এখানে দেখা যাবে না, অর্ডারটা হচ্ছে যে ডিসিপ্লিনারি জুরিসডিকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওভার গভর্নমেন্ট সার্ভেন্টস ডেপুটেড ফর ইলেকশন ডিউটিজ। এখানে অসীম ক্ষমতা দিয়ে দেওয়া আছে। বলে দেওয়া, এটা সত্যি কথা, ইলেকশন কমিশন কারোর বিরুদ্ধে সরাসরি এফআইআর করতে পারে না, তারা রেকমেন্ড করতে পারে, এবং কিন্তু যদি তার কথা না শোনে তাহলে ইনসারেকশন বা ডিরেলিকশন অফ ডিউটির জন্য সেই অফিসার বা পুলিশকে সাসপেন্ড করতে পারে, অন্য কোনো অফিসারকে সেই জায়গায় নিয়োগ করতে পারে, অথবা কম্পিটেন্ট অথরিটি মানে আইএস আইপিএসদের ক্ষেত্রে ইউপিএসসিকে বলতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অথচ দেখুন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? গিয়ে দাঁড়াচ্ছে একটা সহজ যুক্তি হবে যে তাহলে নির্বাচন কমিশন সেটিংয়ের মধ্যে পড়ে গেছে। আমি সেই সেটিংয়ের জায়গায় যাব না। একটা ঘটনা এটা ঠিক যে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব হচ্ছে। নির্বাচন কমিশনের এই যে সদিচ্ছার অভাব সেটা কোথা থেকে আসছে? কেন তিনি সদিচ্ছা দেখাতে পারছেন না? তার মানে তার উপরে মানে কেন্দ্রের কোনো নির্দেশ কি কাজ চালু থাকছে যে কোনোভাবে এই যেখানে ডকুমেন্টেড এভিডেন্স আছে, যেখানে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করছে, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো জায়গা থেকে কি বাধা আসছে? যদি এইটা হয় তাহলে কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটা মারাত্মক, কারণ আমরা ফেডারেল স্ট্রাকচার দাঁড়িয়ে আছি। এখানে যদি কেন্দ্র এরকম নির্বাচন কমিশনকে বলে তাহলে আবার আমরা উপাধ্যায় বাবুর মতো বা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা নির্বাচন কমিশনারকে দেখতে পাবো স্টেটে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে তিনি স্টেটের বিরুদ্ধে মানে স্টেটের কথা মেনে সমস্ত কাজ করছেন। এই জায়গাটা কিন্তু কাম্য নয়। নির্বাচন কমিশনের একটা নিজস্ব জায়গা আছে। নির্বাচন কমিশন যদি নিতে চায় তাহলে অসীম ক্ষমতা দেওয়া আছে, তিনি সেই ক্ষমতার ব্যবহার করুন এবং যথাযোগ্যভাবে আমাদের মতো সাধারণ নাগরিককে তার সুবিধা দিন। এইটাই আমাদের একমাত্র কাম্য বিষয় বলে মনে হচ্ছে। নজরুল্লাহ, এই প্রশ্নটা উঠবে যে সমস্ত কড়াকড়ি কি তাহলে সাধারণ মানুষের জন্য? মানে এই যে আর্টিকেল 324 তার তো শুধু উপরোধ অনুরোধ নয়, একটার পর একটা নির্দেশ, এবং সেই তালিকায় যোগ হলো এই এফআইআর এর নির্দেশটাও। এরপর ইসি কি করতে পারে? শুধু 324 নয়, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 বলছি আমি, 41, এই 51 নয়, 51টা ভোট কন্ডাক্টরের ব্যাপারে। সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে যারা এই তালিকা সংশোধনের জন্যে, ওখানে তো এসআইয়ের কথা বলা নেই, রিভিশন কথা বলা আছে, ইন্টেন্সিভ রিভিশন কথা বলা আছে, সেই কাজে যারা নিযুক্ত থাকবে আপনি ধারাটা চেক করে নিতে পারেন, 13cc, তার সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের। তো এইটা যখন নির্বাচন কমিশন একটা ডাইরেকশন দিচ্ছে,
আমাদের রাজ্যে আপনি মুখ্যমন্ত্রীর কথাটা এক্ষুনি দেখালেন যে নির্বাচন যখন ঘোষণা হবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা। এখন নির্বাচন কমিশনের ক্ষমতা কী করে হয়? এই যে মমতা ব্যানার্জি বেআইনি কথাটা বলছে, তার বিরুদ্ধে কেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিলেন না? এই যে মমতা ব্যানার্জি কথা শুনে তার ভাইপো, তার দলের লোকেরা কেউ জবাই করার বিধান দিলেন, কেউ বেঁধে রাখার বিধান দিলেন, কেউ আগুন লাগানোর বিধান দিলেন, কেউ পুড়িয়ে দেওয়ার বিধান দিলেন। তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যদি ব্যবস্থা নিতেন তাহলে মনিরুল ইসলাম এটা করার সাহস পেত না, মোশাররফ হোসেন এটা করে। আরেকটা কথা বলি, গণতান্ত্রিকভাবে আরেকটা বাক্য আমি বলার পর ধারা যেমন আমাদের আছে তেমন ভাবেই উনি যে কথাগুলো বলেছেন সর্বই ভুল। কারণ এই যে জবাই করার কথা, আগুন দেওয়ার কথা, এখানে বসে একজন প্রাক্তন আইপিএস অফিসার যখন বলেন তার ইমপ্যাক্ট বোঝা উচিত। সমাজ ব্যবস্থাকে যেমন ইসিআই ভেঙে দিচ্ছে, আপনি ঠিক সমাজ ব্যবস্থাকে তৃণমূলকে যেভাবে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার কথা বলছেন, এটা মানা যায় না আপনার কাছ থেকে। যে আপনি যখন রূপক হিসেবে বলছেন, রূপকটা আপনার কথায় আমাদের প্যানেলিস্ট যেটা বললেন, আমাদের অল ইন্ডিয়া সার্ভিসের যে আইএস, আইপিএস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে আইএসদের জন্য ডিওপিটি, আইপিএসদের জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের জন্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। তো ধরুন একজন আইএস অফিসার বা আইপিএস অফিসারকে আমাদের অল ইন্ডিয়া সার্ভিস এ ক্ষমতা দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট চাক আর না চাক তাকে তুলে সেন্ট্রাল গভর্নমেন্টে বা অন্য কোনো রাজ্যে পোস্টিং করে দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের আছে। তাহলে যে চিফ সেক্রেটারি, আগের চিফ সেক্রেটারি এবং প্রেজেন্ট চিফ সেক্রেটারি বেআইনিভাবে কাজ করলেন, তাদের অন্তত তুলে অন্য জায়গায় পোস্টিং কেন করলেন না? তার মানে এটাকে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতা করে এটা করা উচিত। এখানে যখন নিরপেক্ষতার প্রেক্ষিতে কথা বলতে হয় তখন কোনো দলকে এইভাবে দাগিয়ে দেওয়া, সেটার আমি তীব্র বিরোধিতা করছি, যেটা স্যার করলেন। এক, দু নম্বর কথা বলছে যে স্যার বলছেন যে 4 জনকে সাসপেন্ড করেছেন, বা আগে স্যার বললেন যে রবীন্দ্রনাথ স্যার যে কিছুই ব্যবস্থাপনা করেননি, কিন্তু 4 জনকে সাসপেন্ড করেছে, তারপর চিঠি লিখেছে যে লঘু এফআইআর হয়নি, কিন্তু স্যার পুরোটা বলছেন কোনো ব্যবস্থাই হয়নি। তাহলে সেখানে কমিউনিকেশন রাজ্যের তরফ থেকে হয়েছে, ফেডারেল কমিউনিকেশনটা হয়েছে, সেই ফেডারেল কমিউনিকেশনের কনটেক্সটে কি বলেছে সেটা একটা পরের কথা, সেটা নিয়ে কেউ এখনো কথা বলতে পারছে না। আমি শেষ করব না, এটা বলে জাস্ট এফআইআর করার নির্দেশ মানে এফআইআর করতে হবে। আমি আবারও বলছি একটা কমিউনিকেশন এখান থেকে গেছে, উপরের অনুরোধ না, না এখান থেকে কমিউনিকেশন গেছে, একটা সরকার তার কমিউনিকেশন করে রেখেছে নির্দিষ্টভাবে। আমার কথা সেটা নয়, আমার কথা সেটা নয়, 4 জনের নামে এফআইআর হলো কি হলো না, 10 জনকে ছাড়িয়ে দিয়ে মালা দেয়া হলো কি চিড়ে ফেলে দাও, এটাই যায় আসে না। সব থেকে বড় কথা যখন মাথায় আসে ওই 100 জনের মৃত্যু বা লক্ষ লক্ষ মানুষের হয়রানি, তখন স্যারের জন্য কমিউনিকেশন করতে গেলে এটা তো থানায় হবে, তাদের পরিবারে যদি আমি লিখেছি তাহলে সেখানে হয়রানি হয়েছে। নজরুল স্যার এক সেকেন্ড, সেখানে হয়রানি হয়েছে, একবারও তৃণমূলের কোনো নেতা বলে না সেই হয়রানির কথা, কারণ চুরিটা এরা করেছে। আর দ্বিতীয়ত খুব বড় বড় কথা বললে হয় না, ফেডারেল স্ট্রাকচার, একজন বলছে সমাজ ব্যবস্থা। আমি জানি নির্বাচন কমিশন কি কোনো সমাজ ব্যবস্থা ভেঙে যায়, যেখানে আমরা দেখছি প্রতিনিয়ত এই তৃণমূলের আমলে। আজকেও একটা দেখলাম শ্রমিক অধিকারী বলে একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, সে একটা ওই তৃণমূলের এই ভোট চুরি নিয়ে একটা ভিডিও করেছে বলে তার উপর যে চাপ, আমি একটু আগে আমার কাছে সব মেসেজ আসছে, আমি এবিপি আনন্দে বলছি এদের তখন মনে হয় না এরা সমাজ ব্যবস্থার অংশ নয়, এরা কন্টেন্ট ক্রিয়েটাররা। অর্থাৎ রবীন্দ্রনাথ স্যার একটা কথা বললেন, দেখুন এফআইআর রাজ্য সরকার কি করে করবে সুমন? সোনার ডিম পাড়া হাঁস যারা এই দিনের পর দিন যারা বললেন যে সেটিং তত্ত্ব। আচ্ছা আমি নির্বাচন কমিশনকে আমরা জানতাম সর্বশক্তিমান। এই যে 4 জন অফিসারকে সাসপেন্ড করার জন্য, শুধু এফআইআর তো দূরের কথা, মুখ্য সচিবকে ডেকে পাঠাতে হলো দিল্লিতে, তারপর নির্দেশ দিয়ে সাসপেন্ড করানো হলো, যেটা নজরুল বাবু বলছিলেন এরা তো কেন্দ্রীয় সরকারের অফিসার, আইএস অফিসার, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছেন না? নির্বাচন কমিশন এক চোখে দেখছে বলে
এইভাবে ভোটারদের টার্গেট করে হেনস্থা করছে বলে আজকে এখন অভিষেক ব্যানার্জি বলছে নির্বাচন কমিশনারের চোখে ছানি অপারেশন করানো উচিত, তখন নির্বাচন কমিশনারের হিম্মত হচ্ছে না এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি একটু আমার ঠিক আছে, একদম ভালো, আমি বুঝেছি। কেয়া যেটা বলেছেন আমাকে ডিফেন্ড করি আমাকে, সেটা হচ্ছে আমি বলিনি যে, আমি বলেছি যে আমি সেটিং তত্ত্বে যাব না, কিন্তু যেখানে সেশন করছেন আইনি অথরিটির মধ্যে থেকে এই ধরনের কথা শুনছেন এবং তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারছে না, তার মানে অসীম ক্ষমতা আছে, তাহলে একে কিনাকে কি কোনো কেন্দ্রীয় নির্দেশ আছে নাকি কেন হবে? ব্যক্তিত্বের আপনি অভাবে এটা আছে? বলুন তো, কেন্দ্রীয় নির্দেশ কি করে হতে পারে? কেন আপনি এটা জানেন না। বলছি দেখো, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যেটা ভয় হয়, যেমন সত্যি সত্যি বহু মানুষের হয়রানি হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, সংশয় নেই, কিন্তু আমার যেটা ভয় হয়, আমি শাসক দলের একটা এর মধ্যে আমি ব্যানার দেখেছি, ব্যানার মানে এটা হোর্ডিংও বলতে পারো শাসকের ভাষায়, সেখানে একটি লাইন আছে সামনের ইলেকশন নিয়ে, SIR এর লাইনে সাধারণ মানুষের এই হয়রানির উত্তর ভোটের লাইনে দেবেন তো। এই কথাটাতে আমার একটা সন্দেহ হয় যে এই হয়রানিটার পেছনে শুধু কি ইলেকশন কমিশন, কেউ তাদের ভোটের লাভের জন্য তো করছে না কোনো দল, কোনো দল। ঠিক, এক সেকেন্ড, ইলেকশন কমিশন তো কচি খোকা নয়। আমি বলছি ইলেকশন কমিশনের ব্যবস্থা, আমি যদি বিশ্বনাথ মাঝে মাঝে একটা থিওরি দেন যে রাজ্য সরকারের একটা বড় অংশ, সত্যি তো তারা ডেপুটেশনে ইসির সঙ্গে কাজ করছেন, এই সিদ্ধান্ত তো ইসির সিদ্ধান্ত, অতি অবশ্যই রাজ্য সরকারের কর্মচারী। আমার কথাটা ক্লিয়ার হয়নি। শুধু এক্সিকিউশন লেভেলে আছে স্টেট গভর্নমেন্টের কর্মীরা। আমি উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা আমরা এমন দৃশ্য দেখেছি, এমনও হ্যাঁ। দৃশ্য দেখেছি, হাঁটতে পারছেন না, 90 বছর 92 বছর মানুষকে, 1 মিনিট, মানুষকে BLOর অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি উল্টোটা বলি, যেটা করানো হয়েছে, ইলেকশন কমিশন সেখানে যেতেন, BLO যেতেন, কিন্তু সেটা জানানো হয়নি, কারণ এটা করানো হয়েছে যে দেখো কিভাবে হ্যারাস করা হচ্ছে। It may be another reason, এটা মাথায় রাখতে হবে যে এখানে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য। এক সেকেন্ড প্লিজ, এটা মানতে আমার কোনো অসুবিধা ছিল না, ও ওখান থেকে আইপ্যাকের নামও বলে দিল, কিন্তু একটা উদাহরণ আমায় দাও, দর্শকরা দেখছেন, একটা উদাহরণ যেখানে এই রকম কাজ করার জন্য বিডিও বা তার ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিয়েছে। একদম, আমার এটা মানতে অসুবিধা নেই যে ইচ্ছে করে সিন সাজানো হচ্ছে। প্রথম কথা, সেইগুলো এত মানুষের অসুস্থতা আর মৃত্যুকে জাস্টিফাই করে না। তা সত্ত্বেও যদি এরকম একটা ঘটনা হয়, ইসি কি ব্যবস্থা নিয়েছে? আমার তো এই প্রশ্ন আছে। আমারও এসআই প্রশ্ন, যে আমি প্রথমেই বলেছি, আমি যখন প্রথমে বলতে শুরু করলাম যে ইসির ব্যর্থতার জন্য, আমি এও নোটবন্দির কথাও বলেছিলাম যে নোটবন্দির ব্যর্থতার জন্য, প্ল্যানিং এর অভাবের জন্য সারা ভারতবর্ষের মানুষ কিভাবে ভুগেছিল, ঠিক সেম জিনিস, লকডাউনে সেম। এবং এখন যেটা হচ্ছে SIR এর নামে, সেটা অতি অবশ্যই ইসির ব্যর্থতা, কিন্তু আর পাশাপাশি এই যে ভোট নেওয়ার হাঙরেরা ঘুরে বেড়ায় চারদিকে বিভিন্ন রাজনৈতিক দলের ছদ্মবেশে, সেটা ভয়ঙ্কর। তো সেই রিভিশনে যারা বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন রাজ্যকে বলছে, রাজ্য সরকার সেটা মানছে না। তাহলে নির্বাচন কমিশনের উচিত যে যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, একদম, আর না হলে এই রিভিশন বন্ধ করে দেয়। দুটো একসঙ্গে চলতে পারে না। তোমরা ভোটের আগে তারকার চোখে ভোট করো, মনে আছে? এবং দেখো, সমীরদা যতই সাধারণ নাগরিক বলুন, ওনার মতন আমি মহানাগরিকের কাছাকাছি ওনাকে বলতে হয় যে এত সুন্দর উনি কাজ করেন। আমি কেন বলছি, এই যে তুমি বললেন না যে মানুষের অশান্তি কোথাও সাজানো নয়, তো প্লিজ দাদা একটাবার এটা করে দাও, পাঠাও মানুষের কাছে এই ধরনের থিওরি যারা তৈরি করতে পারে, তারা কতটা স্টুডিও থাকে আর কতটা মানুষের কাছে থাকে, এটা খুব পরিষ্কার থাকে। পরিষ্কারভাবে বলছি যে এইটা মানুষদের হয়রানি, সেই হয়রানির কনটেক্সটে আজকে যদি এইখানে কথা বলা হয়, স্বাভাবিকভাবে বলা যায় হ্যাঁ ব্যাংকের হয়রানি করা হয়নি, ব্যাংক এখনো উত্তরটা দিচ্ছি। আমি প্রদীপ্তর উত্তরটা দিই। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলায় 6-7-এর পরে ও দারুণ খুব ভালো ছিল, আমি এটা প্রথমেই বলছি, এবং খুব জ্ঞানী ছেলে, কিন্তু 6-7-এর পরে মানুষের উপর যখন অত্যাচার নেমে এসছে দিনের পর দিন, এবং এই আমলেও, কোথায় ভাই তোমাকে তো কোনোদিন দেখিনি আমি। আমরা তোমাদের চাকরি থাকতো, আমরা তো
তোমাদের চা বইতাম, চা বইতে দেখবে কেন? কারণ আমরা মঞ্চের পেছনে থাকতাম, তোমাদের জন্য আমরা তোমাদের জন্য লড়াই করেছি। সেইখানে তুমি তখন ছিলে বড় আর আমার তখন বয়স কম, তোমাদের অনুসরণ করে আমরা বড় হয়েছি, সেটা তো তুমি মনে রাখতে পারবে না। আজ অধ্যাপক হয়েছি বলে মনে রেখেছো, সেদিনকে সাধারণ কর্মী ছিলাম বলে আজকে মনে রাখতে পারছো না। চা বইতে হবে না, মানে আমি বলছি যে আমার আশঙ্কাটা অন্য, চা বইতে বইতে চা বিক্রি করতে করতে আরো বড় পদে চলে যেতে পারে। তুমি আপাতত চা খেয়ে গলা ভেজাও। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি প্রদীপ্তর উদ্বেগ এবং প্রদীপ্ত সাজেশন নিলাম যে এই আপনার পাড়ায় তারকা বা এই ধরনের অনুষ্ঠানে নিঃসন্দেহে সমিতদা যাবেন, একেবারে গিয়ে দেখবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু রসিকতা ছেড়ে অত্যন্ত সিরিয়াসলি যে মানুষের মৃত্যুগুলো হলো, এবং আজকেও বিডিও অসুস্থ হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ তিনি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন, এইগুলো শুধুমাত্র, আবার বলছি, জাস্ট পরিকল্পনা করে শুধুমাত্র কজনকে ক ঘন্টায় ডাকবো এই প্ল্যানিংটা করে এটা কিন্তু অ্যাভয়েড করা যায়। বিস্ময়কর হচ্ছে তারপরে যদি শুনতে হয় যে এর পেছনে চক্রান্ত আছে কিনা। দেখুন, চক্রান্ত থাকতেই পারে। ভারতবর্ষের মতো দেশে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে চক্রান্ত করে সবাইকে এক জায়গায় কেউ ডেকে গণ্ডগোল পাকাতেই পারে, বহুবার ইতিহাস সাক্ষী এই ঘটনা হয়েছে। কিন্তু আমি বলছি সেক্ষেত্রে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার উদাহরণ কোথায়, প্রমাণ কোথায়? আমি বলছি নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত। মানুষের অসুস্থতা এবং মৃত্যু সব মিলিয়ে এসআইআরে যে অনাস্থা সৃষ্টি করছে, আবার বলছি আমরা বিশ্বাস করি এসআইআর একটা অত্যন্ত জরুরি পদ্ধতি, এবং ভোটার লিস্ট সংশোধন না করে ভোটে যাওয়া যায় না। ভোটার লিস্ট সংশোধিত না হলে প্রয়োজন যদি পরে নির্বাচন পিছিয়েও দেওয়া যায়, কিন্তু সংশোধিত ভোটার লিস্ট ছাড়া নির্বাচনে গেলে গণতন্ত্র হাস্যকর জায়গায় চলে যায়। কিন্তু তা সত্ত্বেও এমন পদ্ধতি আমি কেন চালাবো, এমন পদ্ধতিতে মানুষের এমন হয়রানি কেন করব যাতে এসআইআরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠে যায়, এবং এসআইআরের ফলে মানুষ অসুস্থ হচ্ছেন, মানুষ মারা যাচ্ছেন, এই মারাত্মক অভিযোগ ওঠে। দেখুন, এসআইআর আতঙ্কে ফের ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। এরই মধ্যে একজনের মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো উত্তর দিনাজপুরের ইটাহারে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে ইটাহার হাই স্কুলের মাঠে রাখা বেঞ্চগুলো একের পর এক ফেলে দেওয়া হচ্ছে, আছাড় মেরে ভাঙা হচ্ছে প্লাস্টিকের চেয়ার, হাতে বাঁশ লাঠি নিয়ে উন্মত্ত জনতা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাড়ির কাছে বাগানে ৫১ বছরের চান্দু সরকারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পরিবারের লোকজনের দাবি, এদিন তার স্ত্রীকে হিয়ারিংয়ে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, তা নিয়েই চিন্তায় ছিলেন তিনি। এই কারণেই আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। ওর বইয়ের নোটিশ ছিল, ওর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল, এসআইআর আতঙ্কে মারা গেছে। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইটাহার হাই স্কুলের শুনানি কেন্দ্রের ভাঙচুরের ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ ও প্রশাসনের দ্বারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি অবমাননা, যেখানে নির্বাচনী প্রক্রিয়া ও কর্মকর্তাদের সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। তৃণমূলের শাসনের অধীনে আইন শৃঙ্খলার চরম লঙ্ঘনের আরও একটি নির্লজ্জ দৃষ্টান্ত। বিরোধী দলনেতা আরও লেখেন, পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং গুন্ডাদের বিনা বাধায় তাণ্ডব চালানোর সুযোগ দিয়েছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআরে, একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনো বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ টেগর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে, খুব দোষ হয়ে গেছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আরেকজনের আত্মঘাতী হবার অভিযোগ উঠল। মৃতের নাম খালেদা বিবি পুরকাই। পরিবার সূত্রে দাবি, মৃতের ৪ ছেলে, ২ পুত্রবধূ ও ২ মেয়ের নামে এসআইআর শুনানির নোটিশ এসেছিল। সেই আতঙ্কেই বাড়িতে কীটনাশক খান তিনি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ বছরের শামসুন বিবি। তার ২ ছেলে ও ১ মেয়ের নামে এসআইআর এর শুনানির নোটিশ এসেছিল। পরিবারের দাবি, সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে তার। কোনো এসআইআর আতঙ্কে কারোর মৃত্যু হয় না। এরা প্যানিক তৈরি করছে, এই ধরনের প্যানিক তৈরি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সুদীপ চক্রবর্তী, গৌতম মণ্ডল ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আপনারা প্রত্যেকে জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড এই সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিই। কত শতাংশ মানুষ কি বলছেন? মন্তব্য ছিল যে ভাঙচুরের পরেও ফারাক্কা বিডিও অফিসে বিধায়কের দাপট, জেলায় জেলায় সরকারি দপ্তরগুলো কি স্থানীয় নেতারাই চালাচ্ছেন এমনটা মনে করছেন 65% মানুষ। 33% মানুষ তা মনে করছেন না, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল যে ভাঙচুর কাণ্ডে ধৃতরা জামিন পেতেই বীরের সংবর্ধনা দিল শাসক দল, এতে কি আরো উৎসাহ পাবে রাজনীতি আশ্রিত দুষ্কৃতীরা? 89% মানুষ বলছেন হ্যাঁ আরো উৎসাহ পাবে, 9% মানুষ তা মনে করছেন না, 2% মানুষ কিছু বলতে চান। হিন্দু কমিউনিস্টদের দলে আহ্বান মিঠুন চক্রবর্তীর, ভালো কংগ্রেসীদের ডাক সুকান্ত মজুমদারের। খানিকক্ষণ পরে এই স্টুডিওতে আমরা এই আলোচনায় আসব। এই নতুন কৌশল বাম কংগ্রেসের ভোট কি আদৌ টানতে পারবে? এই কৌশলে বিজেপি পারবে এমনটা মনে করছেন 30%, পারবে না এমনটা মনে করছেন 68% মানুষ, বলতে চাননি 2%। আর এবার আসবো কয়েকটা মন্তব্যে, পরপর কয়েকটা মন্তব্য। এই অনুষ্ঠান নিয়ে মলয় সরকার লিখছেন যে ভাঙচুর করে সম্বর্ধনা পাওয়া মানে ফের ভাঙচুরে উৎসাহ পাওয়া। নীলাঞ্জন পাল লিখেছেন কমিশনের তর্জন গর্জনই আছে, বিধায়ক জানেন যে তিনিই থাকবেন, কমিশন নয়। কমিশনের সঙ্গে সমুখ সমরে নেমেছে তৃণমূল, বিদ্যুৎ নায়ক লিখছেন। পরের মন্তব্য কৃষ্ণচন্দ্র ভরের কাছ থেকে, বিধায়ক যদি নিজেই বিধান ভঙ্গ করেন তাহলে আর রাজ্যে আইন শৃঙ্খলা থাকবে কি করে? সুভাষ ঘোষাচার্য লিখছেন বিধায়কের ভূমিকায় নেতৃত্ব খুশি, তাই দাদাগিরি করে পয়েন্ট বাড়াচ্ছেন মনিরুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।